ইদানিং কর্নেল নীলাদ্রি সরকার অপরাধ রহস্য ছেড়ে পতঙ্গ রহস্য নিয়ে পড়েছেন। কোত্থেকে অদ্ভুত অদ্ভুত চেহারার উড়ুক্কু পোকামাকড় জোগাড় করেছেন। সেগুলো প্রকাণ্ড কাচের বয়াম আর তারের জাল দিয়ে তৈরি খাঁচায় পুড়ে রেখেছেন। শোবার ঘরের একটা দিক আস্ত ল্যাবরেটরি হয়ে উঠেছে। যখনই যাই দেখি কর্নেল চোখে একটা অনুবীক্ষণ যন্ত্র লাগিয়ে কী সব দেখছেন আর খাতায় লিখছেন। আমি কোনো প্রশ্ন না করলেও প্রশ্ন করছি ধরে নিয়ে উনি অনর্গল জবাব দিয়ে যাবেন এবং সবটাই ওই কীটপতঙ্গ সংক্রান্ত। আমার এই এক মুশকিল, ওর সঙ্গে আলাপের পর থেকেই আজ এতগুলো বছর ধরে ঘনিষ্ঠ সঙ্গী এবং বন্ধু হয়ে কাটালাম। বয়সের তফাৎ দুজনের মধ্যে যতই থাক, ওর ব্যক্তিত্বের জাদু এমনই যে আর আমার কোনো বন্ধু বান্ধব রইল না। অন্য কারোর সঙ্গ বা বন্ধুত্ব আমার পছন্দও হলো না। ফলে আজ আমার একমাত্র বন্ধু বলতে উনি। একদিন না দেখা হলে মনে মনে কি যে ছটফট করি। অথচ সেই একমাত্র বন্ধু যদি এমন পাগলামি শুরু করেন এবং সবসময় শুধু পোকামাকড় ঘাটাঘাটি করে বিশাল জ্ঞান বিতরণের পাত্র হিসেবেই আমাকে ধরে নেন, তাহলে এমন বন্ধুত্ব আর রাখতে ইচ্ছে করে না। তাই সেদিন যেন একটা হেস্তনেস্ত করতেই হাজির হয়েছিলাম ওর ফ্ল্যাটে। কর্নেল আমাকে দেখা মাত্র ষষ্ঠীচরণকে কফি আনতে বললেন। কফি খেতে খেতে কর্নেল পোকামাকড় নিয়ে পড়েছেন এবং আমি কর্নেলকে চরম কথাটা বলার জন্য তৈরি হচ্ছি। সেই সময় দরজার ঘন্টি বাজলো। একটু পরে ষষ্ঠীচরণ এসে বলল, বাবা মশাই, এক ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। কর্নেল ঘড়ি দেখে বিরক্ত মুখে বললেন, বসতে বলো, যাচ্ছি। জয়ন্ত, তাহলে বুঝতেই পারছো দুটো পোকা দেখতে প্রায় একরকম হলেও স্বভাবে আচরণে সম্পূর্ণ ভিন্ন। দুটোকেই মনে হচ্ছে মরার মতো চিৎপাত হয়ে শুয়ে আছে, কিন্তু আসলে তা নয়। নীল পোকাটার পেটে কর্নেল অতিথিকে বসিয়ে রেখেছেন, আগে তাকে বিদায় দিয়ে আসুন, তারপর যা হবার হবে। সরি। উনি তক্ষুনি উঠে গেলেন। আমি পাশের টেবিল থেকে ইংরেজি খবরের কাগজ নিয়ে চোখ বুলোতে থাকলাম। একটু পরেই কর্নেলের চড়া গলার কথা শোনা গেল ড্রয়িং রুমে। না না, দিস ইজ কোয়াইট অ্যাবসার্ড। আপনি কি বলছেন তার মাথা মুন্ডু বুঝতে পারছি না। প্লিজ কর্নেল, আগে আমায় শেষ করতে দিন। আমি এ ধরনের কাজে কোনো উৎসাহ পাইনি মিস্টার রায়। আমি আপাতত অন্য কাজে ব্যস্ত। আপনি বরং কোনো শখের গোয়েন্দা নয়তো কোনো অভিনেতার কাছে যান। শেষটা না শুনলে আপনি ঠিক বুঝতে পারবেন না, তাই বলছি আগে আমার কথাগুলো শুনুন প্লিজ। দেখুন মিস্টার রায়, কোথাও কোনো রকম হত্যাকাণ্ড ঘটলে বা ঘটার সম্ভাবনা থাকলে সচরাচর আমি আগ্রহী হই। কিংবা ধরুন কোনো বড় রকমের রহস্যজনক চুরি ঘটলেও তাতে আমার আগ্রহের অভাব হয় না। কিন্তু আপনার এই প্রস্তাবটা একেবারেই ছেলে মানুষই। তাছাড়া সবচেয়ে আপত্তির ব্যাপার এটাই যে তথাকথিত গোয়েন্দার মতো ছদ্মবেশ ধরা খুবই অপছন্দ করি। স্রেফ যা আমি কর্নেল নীলাদ্রি সরকার হয়েই তদন্তে হাত দিই। আপনার ক্ষেত্রে ব্যাপারটা কি উদ্ভট। কোনো মার্ডার বা রহস্যজনক চুরির ঘটনা নেই, ঘটনা বলতে কিছুই নেই। অথচ আমার সাহায্য আপনি চান। কি সাহায্য? না, আমাকে আপনি সেজে একটা বিয়ের পার্টিতে যেতে হবে। না মিস্টার রায়, এ আমার দ্বারা হবে না। বুঝলাম কর্নেল উঠে দাঁড়িয়েছেন। ভদ্রলোক বললেন, কর্নেল প্লিজ, আপনি আগে উদ্দেশ্যটা যাই থাক, এটা খুবই বেআইনি ব্যাপার হবে, বুঝতে পারছেন না? ভারতীয় পেনাল কোডে রংফুল পার্সনিফিকেশনের একটা ধারা আছে। কিন্তু কর্নেল, আপনি তো ধরা পড়ছেন না। না পড়ারই বা গ্যারান্টি কোথায় বলুন? আপনাকে ওরা নেমন্তন্ন করেছেন যখন, তখন নিশ্চয়ই বোঝা যাচ্ছে আপনাকে ওরা কখনো না কখনো দেখে থাকতে পারেন। অন্তত আপনার সবিশেষ খবর রাখতে অসুবিধে নেই। কিংবা এমন হতে পারে পার্টিতে আমার বা আপনার কোনো চেনা লোক এসেছে। আমি প্রায় 30 বছর আমেরিকায় কাটিয়ে আজই ফিরেছি। ওরা বাবাকে চিনতেন, আমাকে কখনো দেখেননি। নেমন্তন্নের কার্ড আমাকে ওরা আমেরিকার ঠিকানাতেই পাঠিয়েছিলেন। কাজেই আমাকে এখানে চেনার সম্ভাবনা কারণ নেই। এমনকি কার্ড পাঠানো নেহাত ভদ্রতা রক্ষা। আমি যে সত্যি সত্যি অত দূর থেকে এসে পড়ব, ওদের পক্ষে এটা কল্পনাতীত। স্ট্রেঞ্জ। ভদ্রলোকের কণ্ঠস্বর এবার চাপা হলো। একটুও বুঝতে পারলাম না। মাঝে মাঝে কর্নেলের বিস্ময়সূচক অস্ফুট আওয়াজ শোনা যেতে লাগলো। আধ ঘন্টা পরে কর্নেল ফিরে এলেন। মুখের এই গাম্ভীর্য আমার চেনা। এক পলক তাকিয়েই বুঝলাম
মিস্টার রায় নামে আমেরিকা প্রবাসী এবং কলকাতায় সদ্য আগন্তুক এক ভদ্রলোকের কেস নিয়েছেন, অর্থাৎ কোনো এক বিয়ের পার্টিতে মিস্টার রায় সেজে নেমন্তন্ন খেতে যাবেন। বলা বাহুল্য, আমি মনে মনে খুশি হলো। যেটুকু বুঝেছি তাতে রহস্যের গন্ধ বেশ কড়া। কর্নেল আপাতত লাল পোকা নীল পোকা ছেড়ে এই ব্যাপারটা নিয়ে মেতে উঠবেন তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। কর্নেল বসে চুপচাপ চুরুট ধরালেন, নিঃশব্দে টানতে থাকলেন। আমি তার এই গাম্ভীর্য ভেঙে দেওয়াটা সঙ্গত মনে করলাম না। খবরের কাগজটার দিকেই চোখ রাখলাম। কয়েক মিনিট পরে কর্নেলের ডাক শুনলাম। জয়ন্ত। আমিও গম্ভীর গলায় সাড়া দিলাম। বলুন কর্নেল। তুমি তো রিপোর্টার, তাতে কি সন্দেহযোগ্য কিছু ঘটেছে? না ডার্লিং, যেহেতু তুমি একজন বিখ্যাত রিপোর্টার, কলকাতায় অনেক নামী পরিবারের খোঁজ খবর তোমার রাখা উচিত। আচ্ছা জয়ন্ত, তুমি কি নিউ আলিপুরের বসু পরিবারের খবর রাখো? অল্প স্বল্প রাখি। স্যার খেতাবধারী জগদীন্দ্রলাল বসুর গোটা সাথে খনি ছিল। তার ছেলে শচীন্দ্রলাল এমপি ছিলেন। শচীন্দ্রলালের ছেলে অতীন্দ্রলাল অবশ্য রাজনীতি করেন না, নাম করা ছবি আঁকিয়ে মাঝে মাঝে ছবির প্রদর্শনী করেন। বিদেশেও 2-3 বার প্রদর্শনী করেছেন। আমার সঙ্গে শচীন্দ্রলালের অবশ্য কিছুটা চেনা ছিল এক সময়, এখন হয়তো ভুলেই গেছেন সে কথা। কিন্তু ব্যাপারটা কি? খবরের কাগজটা রেখে দাও। আমি আপাতত অগাধ জলে পড়ে গেছি, উদ্ধার করো। কাগজ রেখে বললাম, সে তো ইচ্ছে করে পড়েছেন এবং আমার উদ্ধারের ভরসা আপনি রাখেননি, কারণ নিজেই উদ্ধার হবেন এই বিশ্বাস আপনার আছে। না জয়ন্ত, আমি তোমার সাহায্য চাই। হ্যালো মাই ডিয়ার ওল্ড ম্যান, আপনি জানেন যে আপনার কথায় এই জয়ন্ত নরক ডিঙিয়ে যেতেও রাজি। তাই আর কালক্ষয় না করে সোজা বলুন কি করতে হবে। আমাকে কি মিস্টার রায় যে অতীন্দ্রলাল বসুর বিয়ের পার্টিতে যেতে হবে? খুব পারবো, কারণ সুযোগ পেলেই আমি ছদ্মবেশ ধরতে পারি। তবে সেটা শখের থিয়েটারের স্টেজে। এই কথাটা মনে রেখে এবারে আদেশ করুন। কর্নেল আমার রসিকতা গায়ে মাখলেন না, গম্ভীর হয়েই বললেন, জয়ন্ত, তোমায় ছদ্মবেশ ধরতে আমি বলিনি। প্রথম কথা, তোমার বয়স মিস্টার রায় সাজার পক্ষে খুবই কম। ওকে তুমি দেখোনি, হয়তো কণ্ঠস্বর শুনেছ। ভদ্রলোক আমার চেয়েও বুড়ো। আর এটাই খুব আশ্চর্যের ব্যাপার যে ওকে অনায়াসে আমার দাদা বলে চালানো যায়। একই শারীরিক গঠন এবং উচ্চতা, মাথায় হুবহু একই টাক। তফাতের মধ্যে শুধু ওর দাড়ি নেই। উনি নিউ ইয়র্কে থাকতেই নাকি আমার একটা প্রবন্ধ পড়েন এবং ছবি দেখেন। তারপর নিউ ইয়র্কের পত্রিকায় গত সেপ্টেম্বরে প্রজাপতির রূপান্তর নামে সেই প্রবন্ধটা। মাই গুডনেস, মনে পড়েছে বটে। পরে ওদের প্রতিনিধি এসে আমার ইন্টারভিউ নিয়ে গিয়েছিল। কি কাণ্ড দেখেছ? তাতে আমার অন্য পরিচয় দেওয়া হয়েছিল, অপরাধ বিজ্ঞানী। ভদ্রলোক সেই কথা উল্লেখ করলে বরং আমার সন্দেহ কেমন বেড়ে গিয়েছিল। ওকে প্রতারক ভেবে বসেছিলাম। কিছুতেই মনে পড়েনি নিউ ইয়র্কারের কথা। না জয়ন্ত, আজকাল আমার স্মরণ শক্তি একেবারে টেঁসে গেছে। খামোকা বেচারাকে প্রতারক ভেবে বসলাম। যাকে এবার বলুন ব্যাপারটা কি? আপনি শুনছেন আরেকটি কর্নেল কাহিনী, সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা হীরের নেকলেস। প্রিয় শ্রোতা বন্ধু, আমাদের উপস্থাপনায় কর্নেলের গল্পগুলো আপনাদের ভালো লাগে, তাই আরেকটি কর্নেলের গল্প আপনাদের জন্য নিয়ে এসেছি। আর এখনও যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। ঠিক আছে, গল্প শোনার পর সাবস্ক্রাইব করবেন, আর সেই সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করার কথাও ভুল করবেন না। আসুন শুরু করা যাক আজকের গল্প, হীরের নেকলেস। এর জবাবে কর্নেল আমাকে যা জানালেন তা মোটামুটি এই। অরিন্দম রায় নামে এই ভদ্রলোক স্যার জগদীন্দ্রলাল বসুর বাল্যবন্ধু। দুজনেই বিহার প্রদেশের মুঙ্গের শহরের মানুষ। পরে নানান রকম ঘটনা পরম্পরায় দুজনে ছাড়াছাড়ি হয়। অরিন্দম রায়ের বাবা ছিলেন রাজা খেতাবধারী জমিদার। অরিন্দমকে রাজা প্রতাপ নারায়ণ তেজ্যপুত্র করেন। অরিন্দম নানা জায়গায় ঘুরে ঘা খেতে খেতে অবশেষে আমেরিকায় পাড়ি জমায়। তার 1 বছর পরেই রাজা প্রতাপ নারায়ণ মারা যান। তাঁর আর কোনো ছেলে বা মেয়েও ছিল না। উইলে সব সম্পত্তি গৃহদেবতার নামে দেওয়া ছিল। ওদিকে জগদীন্দ্র সাধারণ ধনী পরিবারের ছেলে। তিনি বুদ্ধি ও কর্মক্ষমতায় পরবর্তীকালে আরও বিত্তশালী হন এবং ইংরেজ সরকারের কাছে স্যার খেতাব পান।
বিয়ে করেন অনেক দেরিতে, ফলে তাঁর ছেলে শচীন্দ্র অরিন্দমকেও কখনো দেখেননি। পরে জগদীন্দ্র কলকাতায় চলে যান, মুঙ্গেরের বাড়ি ও সম্পত্তি বেচে দেন। মৃত্যুর আগে পর্যন্ত অরিন্দমের সঙ্গে চিঠিপত্রে যোগাযোগ ছিল। সেই সূত্রে শচীন্দ্রও তাঁর পিতৃবন্ধুকে মধ্যে মধ্যে চিঠিপত্র লেখেন এবং কখনো দেশে ফিরলে তাঁদের আতিথ্য গ্রহণের অনুরোধ করেন। ছেলে অতীন্দ্রের বিয়েতে তাই যথারীতি কার্ড পেয়েছিলেন। কার্ড পেয়ে অরিন্দম খুশি হয়ে টেলিগ্রাম করেন যে তিনি বিশেষ কাজে কলকাতা যাওয়ার কথা ভাবছিলেন, এই সুবাদে অবশ্যই যাচ্ছেন, কিন্তু কোনো নির্দিষ্ট তারিখ বা সময়ের কথা বলেননি। শুধু বলেছেন যে তাঁকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে যেতে হবে না, কিংবা বাড়িতে কোনো ব্যবস্থা রাখতেও হবে না। তিনি নিজের ব্যবস্থা নিজেই করে নেবেন এবং সোজা বিয়ের পার্টিতে গিয়ে যোগ দেবেন, কারণ কলকাতায় পৌঁছেই তাকে কয়েকটি জরুরি কাজে ব্যস্ত থাকতে হবে। কিন্তু কলকাতায় গত রাতে পৌঁছে অরিন্দম এক অদ্ভুত পরিস্থিতিতে পড়েছেন। একটা বড় হোটেলে তিনি উঠেছেন, রাতের খাওয়া শেষ করে শুতে যাচ্ছেন, হঠাৎ ফোন বেজে ওঠে। হোটেলের অপারেটর বলেন, কোনো এক পি মৈত্র আপনাকে চাইছেন, কথা বলুন। ফোন ধরে হতভম্ব হয়ে যান অরিন্দম। অচেনা গলায় তাকে কেউ শাসিয়ে বলছে, যদি আগামী সন্ধ্যায় শচীন্দ্র বোসের বাড়ি বিয়ের পার্টিতে আপনি যান, আর জ্যান্ত ফিরতে হবে না। অরিন্দম কথা বলার চেষ্টা করতেই লাইন কেটে যায়। 30 বছর পরে দেশে ফিরেছেন, দেশের হাল হদিশ, লোকচরিত্র সবই জটিল ঠেকছে। হঠাৎ এমন অদ্ভুত শাসানি শুনে উদ্বিগ্ন হয়ে পড়েন অরিন্দম। একবার ভাবেন পুলিশে যাবেন, পরে মনে হয় ফোনে কে শাসালো তা নিয়ে অকারণ হইচই করার কোনো মানে হয় না। কিন্তু আজ সকালে ফের আবার সেই ভুতুড়ে ফোন আসে, একই শাসানি। অতীন্দ্রের বিয়ের পার্টিতে গেলে প্রাণে মারা পড়বেন। হতবুদ্ধি হয়ে যান অরিন্দম। তারপর কর্নেল নীলাদ্রি সরকারের কথা মনে পড়ে। নিউ ইয়র্কারে কর্নেলের বাড়ির একটা বিবরণ, রাস্তার নাম ইত্যাদি উল্লেখ ছিল। বিশেষ করে বাড়ির দক্ষিণে প্রকাণ্ড নিম গাছ এবং কয়েক হাজার কাকের কথাও ছিল। তাই এখানে পৌঁছতে তার কোনো অসুবিধে হয়নি। এই বিবরণ শোনার পর বললুম, হ্যাঁ, কিন্তু অরিন্দম কলকাতায় পৌঁছে বোসবাড়িতে একবারও ফোন করেননি কেন? এই একটা মারাত্মক গোলমেলে পয়েন্ট এই বিবরণে রয়েছে। 2 নম্বর পয়েন্টই বা কম গোলমেলে নয় কেন? অরিন্দম কোনো বিয়ের পার্টিতে গেলেই খুন হয়ে যাবেন, এ কথাই বা বিশ্বাস করে বসলেন কোন যুক্তিতে? যদি না তেমন কোনো কারণ পেছনে থাকে। কি সেই কারণ? অরিন্দমের নিশ্চয়ই জানার কথা, না জানলে তো ভয় পেতেন না। বোসবাড়িতে অরিন্দম ফোন করেছিলেন, একবার নয় অনেকবার, কিন্তু কোনোবারই লাইন পাননি। 199 ডায়াল করেও একই এনগেজড টোন। বলবে, বেশ, তাহলে ওদের ওখানে সোজা ট্যাক্সি করে চলে যেতে পারতেন। নিশ্চয়ই। ব্যাপারটা বুঝতে চেষ্টা করো জয়ন্ত। উনি এখন বস্তুত এদেশে বিদেশি মানুষ। একেই ওই ভুতুরে ফোনের শাসানি শুনে ভীষণ ঘাবড়ে গেছেন, বোসবাড়িতে যেতে আর একটুও সাহস পাচ্ছেন না। এবার দ্বিতীয় পয়েন্টের জবাব দিচ্ছি। ভয় পাওয়ার কারণ একটা অবশ্যই আছে। অরিন্দম একটা নামী কোম্পানির নিউ ইয়র্কের হেড অফিসে খুব গুরুত্বপূর্ণ পদে আছেন। কলকাতার একটা ইম্পর্টেন্ট কোম্পানির সঙ্গে খারাপ কোয়ালিটির মাল পাঠানো নিয়ে ওর কোম্পানির সঙ্গে ঝামেলা হয়েছিল গত বছর। এখানকার কোম্পানির ধারণা, বদবুদ্ধি হাড়ে হারামজাদা এক বাঙালি মার্কিন কোম্পানিতে থেকে কাণ্ডটি বাঁধিয়েছে। এর ফলে কলকাতার কোম্পানিটির কয়েক লাখ টাকার লোকসান হয়েছে। বোঝা গেল যে অরিন্দমের এদেশে শত্রু আছে, কিন্তু তাই বলে বিয়ের পার্টিতে গেলে তাকে প্রাণে মারা হবে কেন? অন্য কোথাও কি মারার সুযোগ নেই? প্রশ্নটা যুক্তিপূর্ণ, কিন্তু অরিন্দমের জবাবও দিয়েছেন। যুক্তিপূর্ণ জবাব। কি জবাব? তুমি একটা ব্যাপার লক্ষ্য করছো না, আগে সেটা লক্ষ্য করো, তাহলে জবাবটা তুমি নিজেই পেয়ে যাবে। কেউ বা কারা চায় না যে অরিন্দম বিয়ের পার্টিতে যান, তাই না কর্নেল? রাইট রাইট। কাজেই বুঝতে পারছো, আসলে অরিন্দম এই রহস্য নিয়েই বিব্রত এবং উদ্বিগ্ন। তিনি বিয়ের পার্টিতে গেলে নিশ্চয়ই কারো মারাত্মক ধরনের ক্ষতি হবে। এছাড়া ওই শাসানির আর কোনো কারণ থাকতে পারে না। অতএব জয়ন্ত, অরিন্দম আপাতত শত্রু ভয় কিংবা মৃত্যু ভয়ের তাগিদে আমার দ্বারস্থ হননি, হয়েছেন ওই রহস্যের একটা কিনারা করতে। বুঝেছি। আপনার ঘাড়ে রহস্য উন্মোচনের দায়টাও চাপানো গেল এবং সেই সঙ্গে খুন হয়ে যাওয়ার আশঙ্কা থেকে নিরাপদে থাকা গেল। বাহ, অরিন্দম বাবুর বুদ্ধি আছে। কিন্তু কর্নেল, জেনে শুনে আপনি নিজের মুন্ডুটি হাড়ি কাটে গলাতে যাচ্ছেন, এই সহজ সত্যটা টের পাচ্ছেন তো?
অবশ্যই পাচ্ছি ডার্লিং। পার্টিটা হচ্ছে কোথায়? ঘোষবাড়িতেই তো? হ্যাঁ জয়ন্ত। তাহলে আগে খোঁজ নেওয়া দরকার কোন কোন রথী মহারথীর ওখানে নেমন্তন্ন রয়েছে। তাদের প্রত্যেকের অতীত ইতিহাস জানা দরকার। অরিন্দমের সঙ্গে কারো কোনো ব্যাপারে চেনা জানা ছিল কিনা। তারপর এনাফ জয়ন্ত, যথেষ্ট। তোমার পদ্ধতির প্রশংসা করছি। তো আপাতত প্রথম কাজ বোস বাড়িতে ফোন করা। ফোন সত্যি খারাপ কিনা তাও জানা যাবে। আর আমি ফোন করলে ওরা তক্ষুনি হুলস্থুলে বাঁধিয়ে বসবেন। তোমার অনেক স্কোপ রয়েছে। আমি ফোনের দিকে হাত বাড়ালে কর্নেল বললেন, 1 মিনিট জয়ন্ত। তুমি ওদের জানাবে না যে অরিন্দম কলকাতা পৌঁছচ্ছেন। তার সম্পর্কে কোনো কথা তুলবে না। তুমি দৈনিক সত্য সেবকের রিপোর্টার মাত্র। স্যার জগদীন্দ্রের নাতি প্রখ্যাত চিত্রশিল্পী, তার বিয়ের পার্টির খবর একটা ছাপার যোগ্য আইটেম। ওরা দেখবে, ভীষণ খুশি হবেন এবং তোমাকেও নেমন্তন্ন করে বসবেন। সুচেন্দ্রলালের ফোন নাম্বার আমার মুখস্থ। এটা অভ্যেস। বিশেষ করে রাজনীতিকদের ফোন নাম্বার সারা জীবন মনে রাখার ক্ষমতা রিপোর্টারদের আছে। ডায়াল করলাম, কিন্তু এনগেজ টোন। আবার ডায়াল করলাম, আবার একই অবস্থা। 5 চেষ্টার পর 199 এর সাহায্য চাইলাম। ফলটা একই হলো। তখন হাল ছেড়ে দিয়ে বললাম, তাহলে অরিন্দম মিথ্যে কথা বলেননি। লাইনে কিছু একটা তো গন্ডগোল রয়েছে। আমারও তাই ধারণা। অরিন্দম মিথ্যাবাদী নন। রহস্যটা ফাঁস হওয়ার আগে উনি বোসবাড়িতে যেতে চান না। কিন্তু কর্নেল, বিয়ের পার্টিতে যদি আপনার চেনা জানা কেউ এসে পড়ে? আজ রাত 8টায় পার্টি শুরু। তার আগে জানা দরকার কে কে আমন্ত্রিত হয়েছেন, এবং কথাটা তুমি যখন তুলেছ তখন তুমি সেটা জোগাড় করে আনো। রিপোর্টারের স্কোপটা কাজে লাগাও, কেমন? চেষ্টা করে দেখি। কিন্তু যদি সত্যিই আপনার চেনা জানা কেউ আমন্ত্রিত হন? যেভাবে হোক কথা যখন দিয়েছি তখন সব রিস্ক আমি নেবই। শুধু তুমি আমাকে সাহায্য করো, ব্যাস। আমি তৈরি কর্নেল, এখনই বেরোচ্ছি। সব সময় আমার সঙ্গে যোগাযোগ রেখে চলো। অবশ্যই বলে বেরিয়ে এলাম। কর্নেল পোকামাকড় ভুলে মুখে দাড়ি খামচে ধরলেন এবং যথারীতি টাকে হাত বুলোতে শুরু করলেন। গুরুতর কোনো ব্যাপারে ইদানিং ওর এই বিচ্ছিরি অভ্যেসটা গজিয়ে উঠেছে। কর্নেলের বাড়ির গেটে বেরিয়ে রাস্তার উধারে পানের দোকানের দিকে উদ্দেশ্যহীন দৃষ্টি ফেলেছিলাম এক পলক। একজন মাস্তান ধরনের লোকের সঙ্গে চোখাচোখি হলো। সে অবশ্য তখন মুখ ঘুরিয়ে আয়নায় চুল আছড়াতে থাকলো। কিন্তু কেন যেন মনে হলো লোকটা কর্নেলের বাড়ির দিকেই সম্ভবত নজর রেখেছিল। সম্ভবত এই মনে হওয়ার ব্যাপারটা গভীর এক সহজাত বোধ। এর মধ্যে কোনো যুক্তি থাকে না। লোকটাকে কোশমিন কালেও দেখিনি, অথচ তার ওই এক পলক চাহনিতেই যেন রহস্য থমথম করছে। নাকি স্রেফ মনের ভুল? অস্বস্তিটা রয়ে গেল। আমার ফিয়াট গাড়িটা শেক্সপিয়ার সরণি হয়ে চৌরঙ্গি পৌঁছানো পর্যন্ত সতর্কভাবে পেছনের লক্ষ্য রাখলাম কেউ আমায় অনুসরণ করছে কিনা। আলিপুর চিড়িয়াখানার পাশ দিয়ে যাওয়ার সময় শেষ পর্যন্ত অস্বস্তিটা কেটে গেল। এতদিন তো কর্নেল নিজের রহস্যের জট খুলেছেন, আমি অলসভাবে বসে থেকে সব দেখেছি। এবার আমি ওর সহকারীর ভূমিকা নিয়ে ফেলেছি। অস্বস্তিটা সেখানেই। অনেকদিন পরে সুচেন্দ্রলালের বসু নিবাসে আবার এলাম। 2 দিন আগে বিয়ের উৎসব গেছে। আজ রাতে বিয়ের পার্টি, তাই বিশাল বাড়িটার সাজগোজ এখনো জমকালো। তবে মাইকে একঘেয়ে সানাই বাজছে না, এটা আমার পক্ষে খুশির কারণ। আমার বড্ড মাইক অ্যালার্জি আছে। গেটে ঢোকার মুখে আমার আইডেন্টিটি কার্ড দেখাতে হলো। এত কড়াকড়ি কেন বুঝলাম না। লনে গাড়ি রেখে নেমে দেখি এদিক ওদিক আরও 4-5টা গাড়ি রয়েছে। সেটা স্বাভাবিক। সেকেলে ড্রয়িং রুমের দরজায় যেতেই সুচেন্দ্রলালের প্রাইভেট সেক্রেটারি সত্যহরিবাবুর সঙ্গে দেখা হলো। সত্যহরিবাবু অবাক হয়ে বললেন, জয়ন্তবাবু যে, কি ব্যাপার? কর্তা তো আর দেশের কোনো ঘোর প্যাচে নেই, ইলেকশনেও দাঁড়াচ্ছেন না। আমাকে চুপ করে থাকতে দেখে একগাল হেসে ফের বললেন, সরি সরি সরি, আসুন আসুন, আগে আসন গ্রহণ করুন, তারপর কথা। নিঃশব্দে ভেতরে গিয়ে বসলাম। ড্রয়িং রুমে নয়, পাশেই সত্যহরিবাবুর অফিস ঘর। ড্রয়িং রুমে জনাতিন ঢন্ডনিয়া গোছের অবাঙালি বসে আছেন দেখলাম। সত্যহরি মিটিমিটি হেসে বললেন, নির্বাক যে,
রাগ হয়েছে নাকি? তবে যে বলতেন রিপোর্টারদের রাগ ঘেন্না ভয় দিন থাকতে নয়। ততক্ষণে বুঝেছি বিয়ের পার্টিতে কারা আমন্ত্রিত তার খবর এর কাছেই পাওয়া যাবে, এবং আমি যে আমন্ত্রিত হইনি তাও সত্যহরি জানেন। সিগারেট ধরিয়ে বললাম, আপনি ঠিকই বলেছেন সত্যবাবু। আপনি আমাকে সত্যদা বলতেন। উনি ঘন্টা বাজিয়ে চা সন্দেশের ফরমাশ করলেন। নানান ব্যাপারে কথা হতে লাগলো, কিন্তু লক্ষ্য করলাম ভুলেও বিয়ের পার্টির প্রসঙ্গে আসছেন না, এমনকি আমার উদ্দেশ্য নিয়েও আর প্রশ্ন তুলছেন না। অগত্যা আমাকেই তুলতে হলো। বললাম, সত্যদা, আমি কিন্তু একটা বিশেষ উদ্দেশ্যেই এসেছি। খবরের কাগজ মহলে জোর গুজব উঠেছে যে... সর্বনাশ! বলেন কি মশাই? হ্যাঁ দাদা, তবে গুজব ইজ গুজব, নেহাত খবরের কাগজের ব্যাপার, তাই একটুখানি খোঁজ খবর নিতে হয়। কিন্তু ব্যাপারটা তো বাইরের কারোর জানার কথা না। জানার মধ্যে শুধু বড় কর্তা, ছোট কর্তার বউ আর আমি, এছাড়া বাকি রইল শুধু পুলিশ। তাহলে কি পুলিশ মহল থেকেই রটেছে? আপনি কোত্থেকে শুনলেন বলুন তো? মরার গন্ধে শেয়াল কুকুর চনমন করে ওঠে, তেমনি আমি, কিন্তু বুদ্ধিমানের মতো ব্যাপারটা নাড়াচাড়া করতে হবে। বললাম, সোর্স বলাটা আমাদের এথিক্সের বাইরে, তা তো ভালোই জানেন সত্যদা। দেখুন, এবার সত্যি কথাটা বলি। আজ দুদিন থেকে আমরা কোনো ফোন অ্যাকসেপ্ট করছি না, লাইন বন্ধ রাখা হয়েছে। মিস্টার বোসও কারোর সঙ্গে দেখা করছেন না। জুনিয়র মিস্টার বোস মানে অতীন্দ্রও সেইভাবে আছেন। এদিকে বিয়ের পার্টির নেমন্তন্ন যাদের করার সব করা হয়েছে। হঠাৎ তাদের বারণ করলেই বা কি ভাববেন? এদিকে বলছেন গুজব ছড়িয়েছে। এই অবস্থায় আর তো বারণ করাই অসম্ভব। তাহলে সবাই বুঝবেন গুজবটা সত্যি এবং আরও কেলেঙ্কারি রটে যাবে। অতএব এরপর আর বিয়ের পার্টি বন্ধ করার কথা ভাবাও যায় না। অবশ্যই যায় না। আমন্ত্রিতরা মান্যগণ্য লোক, স্যার জগদীন্দ্রের বাড়ি নেমন্তন্ন উপলক্ষে আসতে তারা সবাই উদ্গ্রীব। একটা ঐতিহ্য সম্পন্ন ফ্যামিলি বলে কথা। তাহলেই বুঝুন। অবশ্য অনেক কড়াকড়ির ব্যবস্থা আপনারা রেখেছেন। তা তো রাখতেই হয়েছে। আপনি আমার চেনা জানা বহুদিনের, একমাত্র আপনাকেই সব বলা যায়। অনেক সিকিউরিটি সাদা পোশাকে রয়েছে। আপনি খবরের কাগজের লোক বলেই ঢুকতে পেরেছেন। তবে এখনই বলে দিচ্ছি, আর কোনো রিপোর্টার যেন ঢুকতে না পায়। বলে উনি উঠে গেলেন। আকাশ পাতাল ভাবছি, এমন সময় সত্যহরি ফিরে এলেন। বসে বললেন, মিস্টার বোসকে খবরটা দেওয়া দরকার যে গুজব ছড়িয়েছে। কিন্তু প্লিজ জয়ন্তবাবু, আপনি যেন গুজবকে প্রশ্রয় দেবেন না। এক্সক্লুসিভ স্টোরির লোভে যেন আমায় ডোবাবেন না। কারণ আপনি এসেছিলেন, আমার সঙ্গে দেখা হয়েছিল, এবং কাগজে পরে কিছু বেরোলে আমাকে স্যাক করা হবে। বুঝছেন তো? আপনি খেপেছেন সত্যদা। জাস্ট নিউজ এডিটরের হুকুম, আসতে হয় তাই এলাম। বলে একটা সিগারেট দিল মুখে। ফের বলল, এতকাল কি আপনাকে কখনো ডুবিয়েছে? সত্যহরি সিগারেট ধরিয়ে চাপা গলায় বললেন, বুঝলেন, অতীন্দ্রকে আমি নিষেধ করেছিলাম অজ্ঞাত কুলশীল মেয়েকে বিয়ে করা ঠিক নয়। তার আগে মিস্টার বোস তো বলে বলে ব্যর্থ হয়েছেন। আমি এ বাড়িতে 3 পুরুষ ধরে কাটিয়ে বুড়ো হলাম। মিস্টার বোস আমাকে বাবার মতো মানে। অতীন্দ্র আমায় পাত্তাই দিল না। এই কালের ছেলে, কি আর বলবো বলুন। আন্দাজে বললাম, হ্যাঁ, অতীন্দ্র কাজটা ভালো করেননি। তা তো করেইনি। আরে বাবা, আমেরিকায় ছবির এক্সিবিশন করতে গেলে নাম হলো, ব্যাস ঘরের ছেলে সোজা ঘরে ফিরবি। তা নয় একটা অচেনা মেম সঙ্গে এনে বললি বিয়ে করবো। ছ্যা, বংশের নাম ডোবালে। আজকালকার যা রীতি, যাগে বিয়ে তো হয়ে গেছে। তা হয়েছে, কিন্তু ওই বউ নিয়ে কি ঘর করতে পারবে? বিয়ের আগে থেকেই চিঠি আসা শুরু, এখনো ঝাঁকে ঝাঁকে আসছে। আর সকালেও একটা এসেছে ডাকে। বলেন কি? হ্যাঁ, গুজব তো এমনি রটেনি। নিশ্চয়ই ডাক অফিসে কেউ খুলে পড়ে ফেলেছে। কিন্তু গুজব যা, তা তো গুজবই। না মশাই, আমার দৃঢ় বিশ্বাস পুরো চিঠির শাসানি মিথ্যে নয়। আজ রাতের পার্টিতেই মেয়েটিকে কেউ বা কারা কিডন্যাপ করবেই। আমার কি ধারণা জানেন? ওই মেয়েটি মানে অতীন্দ্রর মেম্বু কোনো দুষ্ট চক্রের মুখ্য রানী ছিল। দল ছেড়ে পালিয়ে অতীন্দ্রের গলা ধরে মরিয়া হয়ে ঝুলে পড়েছে। ভেবেছে দেশান্তরে গিয়ে বেঁচে যাবে। কিন্তু আজকাল সব গ্যাংয়েরই তো ইন্টারন্যাশনাল কারবার রয়েছে। তাই বলছি, দেখবেন আজ রাতে বিয়ের পার্টি থেকে ওকে কিডন্যাপ করবে বলেছে, ঠিক তাই করবে। মশাই, লক্ষিন্দরেরও লোহার বাসরে ছিদ্র ছিল। সব বুঝলুম। চাঞ্চল্য চেপে বললুম, মেম সাহেবের নাম কি? জিনা হেওয়ার্থ। দেখে বয়স আন্দাজ করা মুশকিল, 25 হতে পারে। এমনও হতে পারে জিনার কোনো প্রেমিক নিছক ভয় দেখাচ্ছে। মোটেও তা নয়। জিনা নাকি এই প্রথম এদেশে এসেছে।
অথচ শাসানি আসছে কলকাতার ডাকঘরের মারফত। তার মানে কলকাতাতে চিঠি ডাকবক্সে ফেলা হচ্ছে। সবই জিপিওর ছাপ, কাগজ, টাইপ, কালি সব ইন্ডিয়ান। পুলিশ তাই বলছে। এমনকি ভাষাও আমেরিকান বা কোনো সাহেবের নয়, দেশি ইংরাজিতে লেখা টাইপ করা। এই রে, 10:30 হয়ে গেল যে। কর্তার ডাক আছে জয়ন্তবাবু, উপরে যেতে হবে। কিন্তু প্লিজ ব্রাদার, এই বুড়োর মুখের দিকে চেয়ে যেন কাগজে কিছু লিখবেন না। যদি সত্যিই কিডন্যাপ হয়? তাহলে তো নর্মালি খবরের কাগজে যা বেরোয় বেরোতে পারে, অস্বীকার করছি না। কিন্তু দোহাই ভাই, আমার নাম যেন বাদ থাকে। পুলিশ রিপোর্টে যা পাবেন লিখবেন। 1 মিনিট দাদা, আমন্ত্রিত হয়েছেন কারা দয়া করে বলবেন? সত্যহরি ব্যস্তভাবে টেবিলের দেরাজ খুলে একটা টাইপ করা লিস্ট বের করলেন। দ্রুত ভাঁজ করে আমার হাতে গুঁজে ফিসফিস করে বললেন, লুকিয়ে ফেলুন এক্ষুনি। দুজনে বাইরে এলুম। সত্যহরি আবার আমাকে ওর নিজের ব্যাপারে সাবধান করে দিতে ভুললেন না, গেট পর্যন্ত এগিয়ে দিতে এলেন। এই সময় বললুম, সত্যদা একটা কথা বলি, আজ রাতে বিয়ের পার্টিতে যদি দৈবাত আমাকে দেখতে পান, অচেনা হয়ে এড়িয়ে থাকবেন প্লিজ। সত্যহরি চমকে উঠলেন, তারপর ফিক করে হেসে বললেন, আপনার এসব ব্যাপারে উৎসাহ থাকা স্বাভাবিক, কিন্তু আসবেন কিভাবে? কোনো চান্স তো দেখছি না। লিস্টের নাম মিলিয়ে ঢুকতে দেওয়া হবে। শচীন্দ্রবাবু নিজে দরজায় সবাইকে আপ্যায়ন করতে দাঁড়িয়ে থাকবেন। কড়াকড়িটা বুঝতে পারছেন না? যেভাবে হোক আমি ঢুকতে চেষ্টা করব। পাঁচিল টপকে নয় তো? গুলি খাবেন, সাবধান। তাছাড়া শচীন্দ্রবাবু তো আপনাকে রীতিমতো চেনেন, অতীন্দ্রও সম্ভবত চেনে। শচীন্দ্রবাবুর চোখ এড়িয়ে থাকার চেষ্টা করব। আর অতীন্দ্র আমাকে তাঁর এক্সিবিশনে 2-3 দেখেছেন, বিশেষ আলাপ হয়নি, তাই মনে থাকার কথা নয়। সব আপনার রিক্স মশাই, কিন্তু যাই হোক দোহাই ব্রাদার, আমায় যেন হাসাবেন না। আগে বরাবর ঠিক এভাবেই এই সরল বৃদ্ধ লোকটির কাছে শচীন্দ্রের রাজনৈতিক খবর আদায় করেছে। কর্নেল সব শুনে বললেন, মাথা মুন্ডু কিছু বোঝা যাচ্ছে না জয়ন্ত। শুধু একটা ব্যাপার স্পষ্ট হচ্ছে যে কেউ বা কারা বিয়ের পার্টি হওয়াটা একেবারেই পছন্দ করছে না। কিডন্যাপ সত্যি সত্যি করার মতলব থাকলে আগেভাবে কেউ ওভাবে জানায় নাকি? এই গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যদি বা বিয়ের পার্টি হয় সেখানে যেন অরিন্দম রায় না যান। কিন্তু কেন? একটা অনুমান মাথায় আসছে এবার। ওই জিনা হেওয়ার্থকে যদি তোমার সত্যহরি বাবুর বিশ্বাস মতো কোনো দুষ্টচক্রের মক্ষীরানী ধরে নিই, তাহলে বলতে হয় অরিন্দম জিনাকে চেনেন এবং তিনি বিয়ের পার্টিতে গেলে জিনাকে দেখতে পাবেন। এটা হয়তো জিনা নিজে কিংবা তার লোকেরা চায় না। কিন্তু বিয়ের পার্টি কেন? অরিন্দম তো বোস বাড়িতে যে কোনো সময় গিয়েও জিনাকে দেখতে পাবেন। কাজেই অরিন্দমকে শাসানি এবং জিনাকে কিডন্যাপের শাসানির মধ্যে কোনো যোগসূত্র নেই। তোমার কথায় যুক্তি আছে। বিয়ের পার্টি ব্যাপারটাই একটা ধাঁধা। মাত্র 5টি দম্পতি আমন্ত্রিত, তার মধ্যে অরিন্দমের নাম নেই। সেটা অবশ্য স্বাভাবিক, উনি ওদের ঘরের লোক বলা যায়। 5 জন পুরুষ এবং 5 জন মহিলা। এদের কেউ আমার চেনা জানা নন। ভালোই, কিন্তু স্যার জগদীন্দ্রের নাতনির বিয়ের পার্টিতে মোটে 5 জন, মানে স্বামী স্ত্রী মিলে 10 জন আমন্ত্রিত। কেন বলো তো? মেম সাহেব বউ, তাই সম্ভবত বেছে ওই ধরনের উদার প্রগতিশীল মনোভাব সম্পন্ন লোকেদের ডাকা হয়েছে। এ তো কোনো তথাকথিত সামাজিক অনুষ্ঠান নয়, নিছক মুখ রক্ষা। ঠিক বলেছ। চলো দুজনে একবার বেরোই, জাস্ট আধা ঘন্টার জন্য। অরিন্দম বাবুকে আগে ফোনে জানাই, ওর হোটেলে নয় অন্য কোথাও বসে এই লিস্টটা দেখাবো। কাকেও চেনেন নাকি দেখা যাবে। হোটেল ইন্দ্রপুরী, প্লিজ রুম নাম্বার 727, অরিন্দম রায়। আচ্ছা ধরছি। কি বললেন? ঘরে নেই? কখন ফিরবেন? আচ্ছা ধন্যবাদ। সকাল 7টায় বেরিয়েছেন, এখনো ফেরেননি, কিছু বলে যাননি। তার মানে আমার এখান থেকে হোটেলে এখনো ফেরেননি। ভদ্রলোকের ব্যাপারটা বুঝতে পারছি না। সোজা বোস বাড়িতে গিয়ে উঠলেই পারেন, কিংবা গিয়ে জানাতে পারেন যে এসে পৌঁছেছেন। তা নয় কি এক গন্ডগোল সৃষ্টি করে বসেছেন। উদ্দেশ্যটা কি? ওখানে যেতেই ভয় পেয়েছেন বেচারি। কিসের এত ভয়? কর্নেল এই কথার জবাব না দিয়ে পোকামাকড়ের জারের দিকে এগোলেন। আমি অমনি উঠে দাঁড়ালুম, বললাম,
আমি গেলাম কর্নেল, ওবেলা আসছি, জাস্ট 6টার মধ্যে। কর্নেল গলার ভেতরে কি বললেন বোঝা গেল না। আমি বেরিয়ে গেলুম। নিচে নেমে গেট থেকে বেরোচ্ছি, সেই পানের দোকানটার দিকে তাকালুম। ফের চমকে উঠলুম। সেই মাস্তান টাইপ লোকটা দাঁড়িয়ে রয়েছে। আমার চোখে চোখ পড়া মাত্র মুখ ঘুরিয়ে নিল। আমি তীব্র দৃষ্টিতে তাকিয়ে রইলুম 2 মিনিট, কিন্তু সে আর মুখ ঘোরালো না। উদাস ভঙ্গিতে আকাশ দেখতে থাকলো। বসবাড়ি থেকে এখানে ফেরার সময় এর কথা ভুলে গিয়েছিলুম বলে আর লক্ষ্য করিনি। লোকটা কি সারাদিন এখানে দাঁড়িয়ে থাকবে? কেউ? আবার অস্বস্তি জেগে উঠল। গাড়ি স্টার্ট দিয়ে ওর পাশ দিয়ে বেরিয়ে গেলুম। একইভাবে দাঁড়িয়ে রয়েছে। ইচ্ছে হলো গিয়ে ওর কলার খামচে ধরে জিজ্ঞেস করি কে এবং কি উদ্দেশ্যে ঘন্টার পর ঘন্টা পানের দোকানের কাছে দাঁড়িয়ে আছে, কিন্তু সেটা হঠকারিতা হবে, তাই ইচ্ছে দমন করতে হলো। একটু পরে মাথায় চিন্তা ভাবনা এসে গেল, অরিন্দমের কলকাতা আসা এবং কর্নেলের বাড়ি আসা পর্যন্ত সবটাই কেউ বা কারা নজরে রেখেছে। উনি কোন হোটেলে উঠেছেন তাও কারো বা কাদের জানা। তার মানে নিউ ইয়র্ক থেকে কলকাতা পর্যন্ত একটা জাল ছড়ানো রয়েছে। অরিন্দমকে সম্ভবত চোখে চোখে রাখা হয়েছে, এমনকি কর্নেলকেও চোখে চোখে রাখা হয়েছে। ভুল হলো। কর্নেলকে কথাটা বলে আসা উচিত ছিল যে একজন লোক পানের দোকান থেকে তার গতিবিধির ওপর নজর রাখছে। বাসায় ফিরে তক্ষুনি ফোন করল। নতুন কিছু? হ্যাঁ কর্নেল, আপনার বাড়ির সামনে পানের দোকানে একটা লোক সকাল থেকে আমার বাড়ির দিকে নজর রেখেছে বলছো? হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে অরিন্দমকে ফলো করে এসে আপনার এখানে। ছেড়ে দাও। তারপর ফোন রাখবার শব্দ হলো। সম্ভবত বুড়ো এখন ফের পতঙ্গ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। বিরক্ত হয়ে ভাবলুম এই কেসটার শেষ পর্যন্ত কিচ্ছু ফয়সলা হবে না। খাওয়ার পর দৈনিক সত্যসেবক অফিসের একবার না গেলেই নয়, ছুটি নেওয়া যেত। বিকেলের শিফটে ডিউটি চলছে এই সপ্তাহে, কিন্তু বসবাড়ির ব্যাপারটা নিয়ে কাগজে একটা চমকপ্রদ খাদ্য পরিবেশনের সুযোগ আছে এবং সেটা বার্তা সম্পাদক আর চিফ রিপোর্টারকে জানালেই অন ডিউটিতে বেরিয়ে পড়া যায়। খামোকা একটা ছুটি নষ্ট করি কেন? তাই 3টে নাগাদ সেখানে গেল। গিয়ে পড়ে গেলুম এক ফ্যাসাদে। রিপোর্টার তারকবাবু আমাকে দেখেই চেঁচিয়ে উঠলেন, আরে এসো এসো জয়ন্ত, বহু কাল বাঁচবে। এইমাত্র ভাবছিলাম তোমার বাড়িতে ফোন করব, বলা যায় না কোন বেখেয়ালে অফিস কামাই করে না বসো। যাগে, সুখবর যে তুমি এলে। ব্যাপার কি তারকদা? লালবাজার ক্রাইম ব্রাঞ্চের প্রশান্ত বাবু ঘন্টাখানেক আগে ফোন করছিলেন। খুব হট ব্যাপার, এক্ষুনি গিয়ে ওর সঙ্গে দেখা করো। জব্বর কেক খেয়ে এসো। বসবাড়ির প্রসঙ্গ তুলে এই অ্যাসাইনমেন্ট অন্য কারো কাঁধে চাপাবার জন্য অনুরোধ করব ভাবছি। তারকবাবু ফের বললেন, হাঁ করে দেখছো কি? বেরিয়ে পড়ো। হোটেল ইন্দ্রপুরীতে একটা খুন খারাপি নাকি হয়েছে, কিসব গুলমিলে সূত্র পাওয়া গেছে। ইন্টারন্যাশনাল গ্যাংট্যাংয়ের কারবার নাকি। শিগগির যাও। আমার মাথাটা ঘুরে গেল, বুকের মধ্যে হাতুড়ি পড়ল। তক্ষুনি হন্তদন্ত হয়ে বেরিয়ে লিফটে চাপলুম। নিচে রিসেপশনে এসে মনে হলো কর্নেলকে ফোন করা উচিত। ডায়াল করার একটু পরে কর্নেলের পরিচিত কণ্ঠস্বর শোনা গেল। হ্যালো, কর্নেল সরকার বলছি। কর্নেল জয়ন্ত বলছি। হোটেল ইন্দ্রপুরীতে অরিন্দম রায় খুন হয়েছেন। আপনি কিভাবে জানলেন? ঘন্টাখানেক আগে আমি ওখানে গিয়েছিলাম। গিয়ে দেখি হইচই চলছে। রুম নাম্বার 727-এ গিয়ে এক অরিন্দম রায় রক্তাক্ত শরীরে বাথরুমে পড়ে আছেন। পুলিশ এসে গেছে, কিন্তু আমি তাজ্জব হয়েছি জয়ন্ত। এ এক অদ্ভুত ব্যাপার, বুদ্ধি গুলিয়ে গেছে। কারণ কি? নিহত লোকটি আমার অচেনা। সর্বনাশ, বলেন কি? হ্যাঁ জয়ন্ত, আজ সকালে যিনি নিজেকে অরিন্দম রায় বলে আমার কাছে এসেছিলেন তিনি নন। অথচ ঘর হাতড়ে পাসপোর্ট, ভিসা ইত্যাদি যা পাওয়া গেছে তাতে বোঝা যায় নিহত লোকটি প্রকৃতপক্ষে আসল অরিন্দম রায়। তাকে খুন করা হয়েছে অন্তত 14 ঘন্টা আগে। তার মানে গত রাতে দমদম থেকে পৌঁছে হোটেলে ঢোকার পরই উনি খুন হয়েছেন। রক্ত জমাট বেঁধে গেছে। রিগর মর্টিসের স্টেজ পেরিয়ে বডি। জয়ন্ত, ফোনে সব কথা বলা সম্ভব নয়। তুমি চলে এসো। তোমার বাড়িতে ফোন করে জানলাম তুমি বেরিয়েছো। যাই হোক, চলে এসো। কর্নেল, লালবাজারে প্রশান্তবাবু রিপোর্টারদের ডেকেছেন। উপলক্ষ হোটেল ইন্দ্রপুরীর হত্যাকাণ্ড। আমি সেখান হয়েই যাচ্ছি। বেশ, কিন্তু বেশি দেরি করো না। ফোন রেখে বেরিয়ে গেল।
লালবাজার পৌঁছে ক্রাইম দপ্তরে প্রশান্তবাবুর ঘরে ঢুকে দেখি অনেকগুলো চেয়ার এবং চেয়ারগুলো একটা করে সরানো হচ্ছে। তার মানে সাংবাদিক বৈঠক শেষ। প্রশান্তবাবু মুখে হতাশার ভঙ্গি ফুটিয়ে বললেন, আসলে মানুষের জীবনের একটা পর্যায় থাকে আরোহণের, তারপর শুরু হয় ওই অবরোহণ পর্ব। আশা করি খ্যাতিমান জয়ন্ত চৌধুরীর সেই নিম্নমুখী গমন পর্ব অনেক আগেই শুরু হয়ে গেছে। দাদা, এই দেরির বিবিধ কারণ আছে। কিন্তু ভাই, আর তোমার সময় দেওয়া কঠিন আমার এখন এই মুহূর্তে। আমাকে তো বেরোতে হবে। প্লিজ দাদা, জাস্ট কয়েকটা কথা। মাই গুডনেস। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার তো জয়ন্ত বিরাট সোর্স আছে, তুমি আমাদের তো প্রত্যাশী নও। মাঝে মাঝে ভেবে অবাক লাগে, সোজা সেখানেই চলে যাও না, আমার চেয়ে বেশি খবর জানতে পারবে। কর্নেল সরকারের কথা বলছেন তো? উনি কি এই কেসে নাক গলিয়েছেন? সে আর বলতে, দুটোয় হোটেল ইন্দ্রপুরী থেকে ফোন পে ডিটেকটিভ ব্রাঞ্চের লোকজন সহ গেলাম, আর গিয়েই দেখি ওই ভাগাড়ে মরার গন্ধ পেয়ে শকুনির মাথায় টনক নড়েছে, এবং আপনার টাকদাড়িওয়ালা সেই লোকটি যথারীতি হাজির হয়েছেন ওখানে। মাই গুডনেস, এই করছি কি? আরে আরে দেখো দেখো, আমাকে তো বেরোতে হবে। ঠিক আছে ভাই, আসুন 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 তাহলে। প্রশান্তবাবু ক্রাইম ব্রাঞ্চের চার্জ নিয়েছেন মাত্র মাসখানেক আগে। উনি কেন কে জানে কর্নেলকে আদপেই পছন্দ করেন না। পুলিশ এত মগজ ও রক্ত খরচ করবে, আর উনি ঘরে বসে আঁক কষে সব ক্রেডিট কুড়োবেন, প্রশান্তবাবু এটা যেন চান না। কিন্তু তাহলেও প্রশান্তবাবু কর্নেলকে এড়িয়েও থাকতে পারেন না, কারণ কর্নেলের প্রতি নির্ভরতা আরও উপরতলা থেকে এসেছে। খোদ কেন্দ্রেই কর্নেলের প্রতিপত্তি প্রচুর। লালবাজার থেকে বেরিয়ে সোজা কর্নেলের বাড়ি হাজির হলাম। এবার কিন্তু পানের দোকানে লোকটিকে দেখতে পেলাম না। ঘরে ঢুকে দেখি কর্নেল সেই লাল পোকা নিয়ে ব্যস্ত। আমাকে দেখেই বললেন, অসম্ভব সম্ভব করেছি জয়ন্ত, নীল পোকাটাকে লাল করে ফেলেছি। দেখে যাও এবার কি অপূর্ব সৌন্দর্য প্রকৃতি সৃষ্টি করেছেন। ওহো, পোকা দেখতেই কি আসতে বললেন তখন? সরি ডার্লিং, এক সেকেন্ড আসছি। উনি বাথরুম থেকে হাত ধুয়ে এসে আমার মুখোমুখি বসলেন, বললেন, অরিন্দম রায় প্লেনে দমদম পৌঁছন গত রাত 11টা নাগাদ। নিউ ইয়র্ক থেকেই অগ্রিম বুক করা ছিল একটা সিঙ্গেল সুইট। হোটেলে পৌঁছন রাত 11:30টায়। ডেড বডি দেখে ডাক্তারের ধারণা খুন হয়েছেন রাত 12টা থেকে 1টার মধ্যে। বাথরুমেই ভোঁতা কোনো জিনিস দিয়ে মাথার পিছনে প্রচণ্ড জোরে আঘাত করা হয়েছে। এক আঘাতেই মৃত্যু। পায়খানার কোমরের ওপর হুমড়ি খেয়ে পড়েছিলেন। বডিতে হত্যাকারী হাত ছোঁয়ায়নি, মোটা হাতুড়ি দিয়েই আঘাত করা হয়েছে সম্ভবত, সেটা পাওয়া যাচ্ছে না। বাথরুমের মধ্যে পায়খানার পাশটায় আলাদা পাঁচিল এবং দরজা আছে। দরজা খোলা, কোনো হাতের ছাপ নেই। দরজার মাথার ওপর কোনো চৌকাঠ নেই, তার মানে কোমোটে বসতে যাচ্ছিলেন এবং সবে ঘুরেছেন। অতর্কিতে বাথরুমে ঢুকে হত্যাকারী পায়খানার ওই দরজায় দাঁড়িয়ে হাতুড়ি বা কিছুর আঘাত করে, মাথার পেছনে লাগে। হত্যাকারীর পায়ের ছাপ সেখানে পাওয়া গেছে। আর পাওয়া গেছে শোবার ঘরের মেঝে, বলা বাহুল্য জুতোর ছাপ, রাবারের সোল। মজার কথা, হত্যাকারীর জুতো দুটো পাওয়া গেছে করিডোরের কোণে আবর্জনার ঝুড়িতে। আরও মজার কথা, হত্যাকারী অরিন্দমকে খুন করে নিজেই অরিন্দম সেজে হোটেলে থেকেছে এবং সকালে বেরিয়ে সম্ভবত আপনার কাছে এসেছে। ঠিক বলেছ জয়ন্ত। হোটেলের লোকেরা বলছে রাতে অরিন্দম ডিনার খাননি, এমনকি সকালে ব্রেকফাস্টও খাননি। হোটেলের 1 গ্লাস জল খেয়েছেন কিনা সন্দেহ। যে বেয়ারা রাতে একে রুমে পৌঁছে দিয়েছিল সকালে তার ডিউটি ছিল না। রিসেপশনিস্টও সকালের শিফটে অন্যজন। ম্যানেজার অবশ্য রাতে অরিন্দমকে একবার দেখেছিলেন, সকালে বেরোনোর সময় দেখেননি। বড় হোটেল, সবাইকে চিনে রাখা সম্ভব নয়, কাজেই হত্যাকারীর অঢেল সুবিধা ছিল। কিন্তু হত্যাকারী হোটেলে ঢুকলো কিভাবে? আন্তর্জাতিক ধরনের হোটেল, অজস্র লোক সবসময় আসছে যাচ্ছে, ঢোকাটা একটু কঠিন নয়। কিন্তু অরিন্দমের সুইটে ঢুকলো কিভাবে সেটাই প্রশ্ন। আমার ধারণা সে অরিন্দমের খুবই চেনা লোক। খুব চেনা লোক বলেই তাকে অত রাতে দরজা খুলে দিয়ে ঢুকতে দিয়েছিলেন। কথাবার্তা হয়ে থাকবে। তারপর অরিন্দম বাথরুমে ঢোকেন, তখন হত্যাকারী সুযোগের সদ্ব্যবহার করে ফেলে। কিন্তু এসবের চেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট তা কি জানো?
নিহত অরিন্দম রায়ের কাছে যেসব কাগজপত্র পাওয়া গেছে তাতে পুলিশ স্থির সিদ্ধান্ত নিয়েছে যে এই ভদ্রলোকই কুখ্যাত এক আন্তর্জাতিক চোরাচালানি দলের নেতা রিচার্ড ওরফে সোহারাম ওরফে প্রিন্স ফরিদ। বলেন কি? এই তো সেদিন ব্রিটেনের একটা পত্রিকায় প্রিন্স ফারিদের কীর্তিকলাপ নিয়ে লেখা হয়েছে। সে নাকি আসলে একজন উদ্বাস্তু প্যালেস্তাইনি, কিছুকাল প্যালেস্তাইনি গেরিলা হয়ে প্লেন হাইজ্যাক করে বেড়াতো। একসময় বিশ্ববিখ্যাত বা কুখ্যাত মাফিয়া দলের সঙ্গেও যোগাযোগ ছিল। না জয়ন্ত, অরিন্দম রায় ওর আসল নাম। মুঙ্গেরের এক বাঙালি রাজা জমিদারের উচ্ছন্নে যাওয়া ছেলে। নকল অরিন্দম যা সব বিবরণ দিয়েছিল আজ সকালে সবই ঠিক। নিউ ইয়র্কের ইম্পোর্ট এক্সপোর্ট কোম্পানির বড় পোস্টে চাকরি জুটিয়েছিল, তাও ঠিক। বোস বাড়ির সঙ্গে চিঠি লেখালেখি ছিল, বিয়ের পার্টিতে আসার কথা ছিল, সবই ঠিক। গোপন পুলিশ রিপোর্টটি আমি একটু আগেই দেখার সুযোগ পেয়েছি। লালবাজার থেকে সুব্রত রায় এসেছিল। ওকে তো জানো আমাকে কি প্রচন্ড মানে গুনে। ভারী অবাক কাণ্ড তো। কিন্তু হঠাৎ এখানে এসেই খুন হয়ে গেল কেন অরিন্দম রায়? আপাত দৃষ্টে মনে হবে দলের ভেতরকার শত্রুতা, অর্থাৎ দলাদলি। কিন্তু আমার মাথায় সত্যি কিছু আসছে না। বোসবাড়ির বিয়ের পার্টিটাই সব জট পাকিয়ে দিচ্ছে। অরিন্দমের হত্যাকারী যে কাল অরিন্দম সেজে আমার বাড়িতে এসেছিল তাতে কোনো ভুল আছে বলে মনে হয় না। কিন্তু সে বোসদের বিয়ের পার্টিতে অরিন্দম রায় সেজে আমাকে পাঠাতে চাইছিল কেন, এটা এখনো বুঝতে পারছি না। যাই হোক, কফি টফি খেয়ে তৈরি থাকি, যথাসময় বেরোবো। সুচেন্দ্রলালকে ব্যাপারটা জানানো হয়েছে নিশ্চয়? পুলিশকে আমি আমার যা কিছু জানা সব বলেছি। ওরা আমার পরামর্শ মতো কাজ করবেন। আগামীকাল সকালের কাগজ না পড়া পর্যন্ত বোসবাড়ির কেউ ব্যাপারটা টের পাচ্ছেন না। অতএব আমি জাল অরিন্দমের কথা মতো আরেক জাল অরিন্দম সেজে বিয়ের পার্টিতে যাব। সর্বনাশ! না কর্নেল, থাক, আর ঝামেলায় জড়িয়ে কাজ নেই। কিসে কি বিপদ বেঁধে যাবে কে জানে। আপনি বরং আপনার লাল পোকা নীল পোকা নিয়েই ব্যস্ত থাকুন। আমি আবার চেষ্টা করে দেখি লালবাজারে নতুন কিছু খবর পাই নাকি। আমি যে কেস হাতে নিই তার শেষটুকু খুঁটিয়ে না দেখে কখনো ছাড়ি না। আশা করি তুমি তা ভালোই জানো। বোস বাড়িতে আমি যাচ্ছি এবং তুমিও যাচ্ছ। কিন্তু আমার তো নেমন্তন্ন নেই। তুমি অরিন্দম রায়ের ছেলে হয়ে যাবে। না না, কোনো ঝামেলা নেই। তুমি আমার পুত্রের বয়সী। অরিন্দম রায় 30 বছর বিদেশে প্রবাসী। তিনি চিরকাল ব্যাচেলার থাকবেন নাকি? কিন্তু আমাকে তো সাহেব দেখাবে না, স্রেফ ভেতো বাঙালিই দেখাবে। কি কাণ্ড! অরিন্দম কি বাঙালি বিয়ে করতে পারেন না? আমেরিকায় বিস্তর বাঙালি মেয়ে আছেন। আর বোস বাড়িতে সত্যহরি বাবুকে তো ম্যানেজ করে রেখেছ। শচীন্দ্র বাবুকে আমি গিয়েই ম্যানেজ করে দেব। শুধু চাই তোমার খানিকটা বুদ্ধি। ঘড়িতে তখন 5টা। এরই মধ্যে শীতের সন্ধ্যে ঘনিয়ে আসছে। ষষ্ঠীচরণ কড়া কফি দিয়ে গেল। কর্নেল কোনার ইজি চেয়ারে বসে চোখ বুজেছেন এবং নেহাত কফির পেয়ালায় চুমুক দেবার জন্যই চোখ খুলছেন। পোকামাকড় না অরিন্দম রায় বোসবাড়ির পার্টির রহস্য নিয়ে ভাবছেন, টের পাচ্ছি না আমিও প্রচুর মাথা কামাচ্ছি। হাতে আর 2 ঘন্টা সময়। 7টায় বিয়ের পার্টি শুরু হবে। সেখানে কি ঘটতে পারে আজ করার চেষ্টা করছি। সেই সময় ফোন বেজে উঠল। কর্নেল হাত বাড়িয়ে ফোন তুলে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বললেন, কে? ও আচ্ছা, তাই নাকি? তারপর অনেকক্ষণ ধরে উপক্ষের কথা শুনলেন এবং যথারীতি হুমহাম করে গেলেন। শেষে বললেন, ঠিক আছে, ভাববেন না। তারপর ফোন রেখে গুম হয়ে বসে রইলেন কর্নেল। কি ব্যাপার? নতুন কিছু নয়, তবু ইন্টারেস্টিং তো সবই। আমার গলার স্বরে অভিমান টের পেয়েই অনুভূতিশীল বৃদ্ধের আনমনা ভাব কেটে গেল। হেসে বললেন, সরি জয়ন্ত, সকালের সেই জাল অরিন্দম ফোন করেছিলেন। বলেন কি? লোকটার অদ্ভুত সাহস তো। খুন খারাপি করেও এতটুকু ভয় নেই, আপনাকে ফোন করতে পারছে। ফোন করতে পারছে বই কি? কি বলছে? বিয়ের পার্টিতে যাচ্ছি কিনা জিজ্ঞেস করছে। যাচ্ছেন বললেন কি? হ্যাঁ। কোথায় আছে ও? বললো না। হ্যাঁ, কি বললো সেটা বলবেন তো। পার্টিতে গিয়েই সব হবে জয়ন্ত। বুঝলাম গোয়েন্দা প্রবর এখন কিছু ভাঙতে চান না। আমি আর ঘাঁটালাম না। মিনিট 5 দুজনে চুপচাপ রইলাম। তারপর ফের ফোন বাজলো। কর্নেল ফোন তুলে বললেন, বলছি। কে? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, 1 মিনিট, আমি নোট করে নিচ্ছি। কর্নেল ফোন ধরে আমার দিকে ঘুরে বললেন, জয়ন্ত, প্লিজ আমাকে টেবিল থেকে কাগজ কলম দাও। কাগজ আর ডট পেন এগিয়ে দিলাম। বলো সুব্রত।
লালবাজার ডিটেকটিভ ব্রাঞ্চের ইন্সপেক্টর সুব্রত তরফদার ছাড়া কেউ নন। কর্নেল অনেকক্ষণ ধরে কি সব লিখে নিয়ে বললেন, ঠিক আছে, যথাসময়ে দেখা হবে সুব্রত। জয়ন্ত জয়ন্ত যাচ্ছে। আচ্ছা, রাখলাম ডার্লিং। কর্নেল কাগজটা আমাকে নিঃশব্দে দিলেন। পড়ে দেখি বিয়ের পার্টির লিস্টের সেই 5 দম্পতির পরিচয়। দেখেই বোকা বনে গেলাম। আরে, এদের নামগুলো দেখেই তো আমার চেনা উচিত ছিল। 5 জন পুরুষই খ্যাতিমান নিজ নিজ গুণে। তবে এদের সঙ্গে আমার ব্যক্তিগত চেনা জানা নেই। আমাদের কাগজের অন্য রিপোর্টারের সঙ্গে থাকা সম্ভব, কিন্তু আমার সঙ্গে নেই। কর্নেল লিখেছেন, শ্রী অনিরুদ্ধ গুপ্ত, চলচ্চিত্র পরিচালক, বাঙালি। শ্রীমতী মালবিকা গুপ্ত, ওই স্ত্রী, হাউসওয়াইফ। শ্রী প্রভাকর তেন্ডুলকর, চিত্রশিল্পী, মারাঠি। শ্রীমতী শবরী তেন্ডুলকর, ওই স্ত্রী, হাউসওয়াইফ। শ্রী অশ্বনী ব্যানার্জি, অ্যাথলিট, বাঙালি। শ্রীমতী সীমা ব্যানার্জি, হাউসওয়াইফ, ফরাসি মেয়ে, আগের নাম লিজা মোয়ার্তে। শ্রী সুরঞ্জন ঘোষ দস্তিদার, রাজনীতিক, বাঙালি। শ্রীমতী রমা ঘোষ দস্তিদার, হাউসওয়াইফ। শ্রী অশোক মজুমদার, রাজনীতিক, বাঙালি। শ্রীমতী শ্যামলী মজুমদার, হাউসওয়াইফ। এর তলায় টুকরো লেখা, অশনি মাস 2 আগে ইউরোপে যান, লিজার সঙ্গে বিয়ে। প্রত্যেকের বিরুদ্ধে কলকাতার পুলিশ রেকর্ডে কিচ্ছু নেই, পরিষ্কার। প্রথম 3 জন পুরুষ অতীন্দ্র বোসের বন্ধু, শেষ 2 জন শচীন্দ্রের বন্ধু। প্রভাকর শান্তিনিকেতনের শিক্ষিত শিল্পী, কলকাতায় ছেলেবেলা থেকেই ওর ফ্যামিলি। শবরীও, শবরীর সঙ্গে শান্তিনিকেতনে পরিচয় এবং পরে বিয়ে। আরও কিছু কথা লেখা আছে, কিন্তু অস্পষ্ট, কারণ দ্রুত লেখা হয়েছে। দেখে ওর হাতে কাগজটা ফেরত দিয়ে বললাম, একটা আনন্দের কথা যে এদের কারোর সঙ্গে আমার মুখোমুখি চেনা পরিচয় হয়নি। কর্নেল গম্ভীর হয়ে বসেছিলেন, আনমনে বললেন, আমরা যখন নিউ আলিপুরে বসু নিবাসে পৌঁছলাম তখন কাঁটায় কাঁটায় সন্ধে 7টা। সন্ধে বলা ঠিক নয়, শীতকাল, তাই কুয়াশা এবং শীতে পথঘাট ওখানে প্রায় খাঁ খাঁ করছিল। মনে হলো রাত হয়েছে। গেটে সত্যহরিবাবুকে দেখলাম, অনেক সাদা পোশাকের পুলিশও দেখতে পেলাম। কর্নেল সান্ধ্য বিলিতি পোশাকে এসেছেন, মুখে পাইপ, হাতে একটা সুদৃশ্য প্যাকেট, বন্ধুর নাতির বিয়েতে উপহার। আসার পথে নিউ মার্কেটে কিনেছেন, কিন্তু কি কিনেছেন দেখিনি, কারণ গাড়িতে আমাকে বসিয়ে রেখে গিয়েছিলেন। স্যার জগদীন্দ্রের বন্ধু আমেরিকা থেকে খুবই দামি উপহার আনবেন, এটাই সঙ্গত এবং স্বাভাবিক ছিল। গাড়িতে কথাটা তুললে কর্নেল কানে নেননি। আমি ও কর্নেল গেটে এগিয়ে গেলাম। সত্যহরিবাবু প্রায় চেঁচিয়ে উঠেছিলেন আর কি। চোখ টিপতেই কেমন হেসে চেপে গেলেন। কর্নেল অকুত ভয়ে নিজের পরিচয় দিয়ে বললেন, অরিন্দম রায়, এ আমার ছেলে রনি। আমার স্ত্রী আসতে পারেননি। শচীন্দ্র কোথায়? তার অসুখ বিসুখ হয়নি তো? সত্যহরিবাবুর হাতে লিস্টের দিকে আর চোখে তাকিয়েছিলেন। এবার মুখের দিকে তাকিয়ে বললেন, কিন্তু আমি শচীন্দ্রের বাবার বন্ধু অরিন্দম রায়, নিউ ইয়র্ক থেকে গত রাতে এসেছি। শচীন্দ্র কোথায়? সত্যহরিবাবুর এতক্ষণে যেন স্মরণ হলো, হাত জোড় করে বললেন, সরি স্যার, ভেরি সরি। আপনার কথা শুনেছি বটে। আসুন আসুন, মিস্টার বোস ওখানে রয়েছে। হ্যাঁ স্যার, আপনার কথা বলছিলেন স্যার। আসুন আসুন। কর্নেল গটগট করে এগিয়ে গেলেন। সত্যহরি আমার দিকে চোখ নাচিয়ে বিস্ময়সূচক কিছু বলতে চাইলেন, কিন্তু আমি পাশ কাটিয়ে ভেতরে ঢুকলাম। সত্যহরি হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। লনের শেষে গাড়ি বারান্দার সিঁড়িতে কার্পেট বিছানো হয়েছে। সেখানে শচীন্দ্র দাঁড়িয়ে অতিথিদের অভ্যর্থনা করছেন। কর্নেল আমাকে ফিসফিস করে বললেন, তুমি একটু পরে সুযোগ মতো ঢুকবে, এখানে পাইচারি করো, ফুলটুল দেখো। উনি চলে গেলেন। দূর থেকে দেখলাম দৃশ্যটা। শচীন্দ্র হেঁট হয়ে কর্নেলের পায়ের ধুলো নিলেন। কর্নেল ওকে বুকে জড়িয়ে ধরলেন, তারপর টানতে টানতে ভেতরে নিয়ে গেলেন। অমনি আমি সপ্রদীপ হেঁটে সোজা কার্পেট বিছানো সিঁড়ি বেয়ে বিশাল ড্রয়িং রুমে ঢুকলাম। ওই ঘর থেকে সিঁড়ি উঠে গেছে দোতলায়। ঘরে জনাদুই বেয়ারা গোছের লোক রয়েছে। তারা আমাকে সেলাম দিল। মৃদু হাসিতে তাদের খুশি করে ছবি ও ভাস্কর্য দেখতে ব্যস্ত হলো। এই সময় কয়েকজন পুরুষ ও মহিলা এলেন। বেয়ারার সিঁড়ির দিকে তাদেরকে যাওয়ার অনুরোধ করল। তারা উঠে গেলেন। একজন বেয়ারাকে বললাম,
সবাই এসে গেলেন তাহলে? লোকটা বিনীতভাবে মাথা দুলিয়ে বলল, आ जाएंगे अभी। তারপর ঢুকলেন এক বৃদ্ধ দম্পতি। চেহারা দেখে মনে হলো এরাই তাহলে তেন্ডুলকার দম্পতি। তারপর ঢুকলেন লালবাজারের সেই সুব্রতবাবু, সঙ্গে দুজন সাদা পোশাকের অফিসার। সুব্রতবাবু শটান এসে হাত ধরলেন, বললেন, এসে গেছেন দেখছি, ভালো ভালো ভালো। স্পিকটি নট দাদা, আমি অরিন্দম রায়ের পুত্র রনি রায়। এই মরেছে। আরে আরে, এদিকে আসুন, এদিকে আসুন। আপনারা ওপরে যান, আমি একটু পরে যাচ্ছি। আরে বুড়ো এবার আপনাকে ফাঁসাবার মতলব করছে, কিন্তু বি ভেরি কেয়ারফুল জয়ন্তবাবু। হ্যাঁ, শচীন্দ্র আমাকে চেনেন, কাগজের লোক ঢুকেছে দেখলেই তো তাড়া করবেন, অথচ কর্নেল আমাকে ছাড়লেন না। কি করি এখন বলুন তো? ওপরের হল ঘরে পার্টি হচ্ছে, জাস্ট খাওয়া দাওয়া আলাপ প্রলাপ ছাড়া তো আর কিছু হচ্ছে না। দুপাশের দুটো ঘরে আমাদের থাকার কথা। আপনি বরং আমার সঙ্গে থাকুন। বাঁচা গেল বলে সিগারেট দিলাম সুব্রত বাবুকে। উনি সিগারেট টানতে টানতে আপন মনে হাসলেন। আমি বললাম, বুড়ো কথা মতো সুচিন্দ্রকে নিশ্চয়ই বলেছেন যে তার ছেলে রনি এসেছে। সুচিন্দ্র এখন থামতে হলো। মুখ ঘুরিয়ে কাছে বেয়ারাটাকে বললাম, বাথরুম? সে দেখিয়ে দিল। তখনই বাথরুমে গিয়ে ঢুকে পড়লাম। সিঁড়িতে সুচিন্দ্র নামছিলেন। বাথরুমের দরজা ফাঁক করে দেখি উনি সুব্রতবাবুর সঙ্গে কথা বলছেন। কথা শেষ হলে সুচিন্দ্র ব্যস্তভাবে বেরোলেন। সুব্রতবাবু আমাকে ইশারা করলেন। তারপর দুজনে সিঁড়ি বেয়ে ওপরে গেল। চওড়া করিডোরের একপাশে হলঘর। বাইরে থেকে দেখলাম লম্বা টেবিলের দুপাশে চেয়ার সাজানো রয়েছে, ফুলে ফুলে ছয়লাভ। মদ্যপানের আয়োজনও রয়েছে। একধারে দাঁড়িয়ে রয়েছে অতীন্দ্র আর নববধূ জিনা। জিনার সৌন্দর্য দেখে তাক লেগে গেল। বাঙালি বধূর মতো শাড়ি পরেছে সে। দোকানে মুক্ত দুল আর গলায় ঝুলছে একটা জড়োয়া নেকলেস। সেটা শাড়ির ওপর বের করে রেখেছে। অনুমান করলাম ওটার দাম না জানি কয়েক লক্ষই বা। জহুরে নই, তবে এই নেকলেস যে হীরের তাতে কোনো সন্দেহ নেই। এরা মস্ত বড় লোক, ইমিটেশন পরবে কোন দুঃখে। ছোট ছোট উজ্জ্বল টুকরো টুকরো হীরের ছড়া দুধারে এবং তলায় একটা প্রকাণ্ড লকেটে যে বিশাল হীরেটা বসানো তা চোখ ধাঁধিয়ে দিচ্ছে। সম্ভবত আমার ভ্যাবলাকান্ত অবস্থা দেখেই কর্নেল এগিয়ে এলেন। ফিসফিস করে বললেন, সুব্রতর সঙ্গে পাশের ঘরে চলে যাও। শচীন্দ্রবাবুকে কি বলেছেন রনির কথা? না, তুমি ঝটপট এগো। সুব্রতবাবু একটু তফাতে ছিলেন, হাসছিলেন। কর্নেল হলঘরে গিয়ে ঢুকলে আমি সুব্রতবাবুর সঙ্গে করিডোর ঘুরে একটা ঘরে ঢুকলাম। সেখানে জনা ৬-৭ পুলিশ অফিসার রয়েছেন, কেউ পুলিশি পোশাকে, কেউ সিভিলিয়ান বেশে। সুব্রতবাবু এবং জনা ৩ অফিসার জানালার পর্দার ফাঁকে চোখ রাখলেন। আমি সুব্রতবাবুর পাশে গিয়ে দাঁড়ালাম। এ ঘরে আলো খুবই কম, একটা মিটমিটে টেবিল বাতি জ্বলছে। পর্দার ফাঁকে চোখ রেখে দেখি সুচিন্দ্র এসে গেছেন। গল্পগুজব হচ্ছে। 5 দম্পতিই এসে জুটেছেন, হাতে হাতে গ্লাস, মহিলাদেরও। অবশ্য মহিলারা সম্ভবত রঙিন শরবত পান করছেন। লিজাকে দেখলাম। জিনার চেয়েও ঢ্যাঙা, বলিষ্ঠ গড়ন। জিনার চেয়ে বয়সটা বেশি মনে হলো। লিজা কিন্তু শাড়ি পরেনি, স্বদেশি পোশাকে এসেছে। একটা নীলাভ লম্বা কোট চড়িয়েছে গায়ে। দেখতে দেখতে হঠাৎ যেন ধারণা হলো জিনা লিজার প্রতি সন্তুষ্ট নয়। ওরা পরস্পর কথা বলছে না। অবশ্য আমার চোখের ভুলও হতে পারে। দেখলাম কর্নেল জিনাকে কি বলতেই সে সলজ্জ হাসল। কেউ চেয়ারে বসে নেই, এখানে ওখানে ছড়িয়ে রয়েছে। অতীন্দ্র লিজার দিকে এগিয়ে এলো। জিনার চোখে যেন জ্বালা দেখলাম। তারপর জিনা কর্নেলের কাছে এলো। হঠাৎই আচমকা আলো নিভে গেল। এ ঘরেও লোডশেডিং নিশ্চয়, কিন্তু পরক্ষণে মেয়েলি গলায় অস্পষ্ট আর্তনাদ শুনলাম। এ ঘর থেকে জানালা দিয়ে কয়েকটা টর্চের আলো পড়ল হল ঘরে। পুলিশ অফিসাররা কেউ কেউ দৌড়ে গেলেন। টর্চের আলোয় তখনই এক ভীষণ দৃশ্য দেখে আঁতকে উঠেছে। অ্যাথলেট অশ্বনী ব্যানার্জির ফরাসি বউ সীমা ওরফে লিজা মার্তের এক হাতে একটা অদ্ভুত গড়নের ছোট বন্দুক, সম্ভবত এক ধরনের স্টেন গান। অন্য হাতে সে জিনাকে চেপে ধরেছে পেছন থেকে এবং ইংরেজিতে চেঁচিয়ে উঠেছে, কেউ বাধা দিলেই মরবে।
জিনা ভয়ে ভয়ে চোখ বুজে ফেলেছে। হলঘরের সবাই পাথরের মতো নিশ্চল। তারপর লিজা মোয়ার্তে ফের চেঁচালো, টর্চ বন্ধ করো, নয়তো খুলি উড়ে যাবে। টর্চগুলো নিভে গেল। বুঝলাম উপায় নেই, এরা গুলি করলে অতীন্দ্রের বউ বেচারা আগে মারা পড়বে, আর ওই ডাকাত মেয়েটা তো নিজের প্রাণের ধার ধারে বলে মনে হয় না। 1 মিনিট সব চুপচাপ। তারপর সিঁড়ির দিকে আবার লিজার চিৎকার শোনা গেল। আবার নীরবতা। 1 মিনিট পরে আশ্চর্য, কর্নেলের হাসির শব্দ শুনলাম। তখন টর্চ জ্বলল। কর্নেল হো হো করে হাসছেন। আবার দৌড়ে করিডোর ঘুরে হলঘরে ঢুকলাম। আলো বলতে কয়েকটা টর্চের। সুব্রতবাবু চেঁচিয়ে উঠলেন, কর্নেল, আপনার অফিসারদের বলুন যেন মরিচিকার পেছনে কেউ না দৌড়ন। কিন্তু কিন্তু আমার বৌমাকে ধরে নিয়ে গেল, শচীন্দ্র আর্তস্বরে বললেন। অতীন্দ্র টেবিলে দুহাত রেখে মাথা ঝুঁকিয়ে চেয়ারে বসে রয়েছে। কর্নেল বললেন, শচীন্দ্রবাবু, আপনার লোকেদের বলুন অন্তত মোমবাতি জ্বালুক। শচীন্দ্র চেঁচিয়ে ডাকাডাকি শুরু করলেন। আলোর ব্যবস্থা করো। এই সময় বাইরে কোথাও বন্দুকের শব্দ হলো কয়েকবার। সুব্রতবাবু এবং কয়েকজন অফিসার এতক্ষণে বেরোলেন। আমি কর্নেলের মরিচিকা শব্দটা নিয়ে আকাশ পাতাল হাতড়াচ্ছি। মিনিট 2-3 পরে মোমবাতি এলো। তারপর হাঁপাতে হাঁপাতে সত্য হরিয়ে এলেন। স্যার, স্যার, এ কি সর্বনাশ হলো স্যার? শচীন্দ্র ভাঙা গলায় বললেন, অপদার্থ, পুলিশের ওপর আর আমার এতটুকু বিশ্বাস রইল না। সত্যি সত্যি বৌমাকে ওরা কিডন্যাপ করে নিয়ে গেল। কর্নেল ঘুরে হলঘরের কাঠপুতুল দম্পতিদের দেখে নিয়ে একটু হাসলেন। বললেন, অশ্বনীবাবু, প্লিজ নার্ভাস হবেন না, আসুন চাঙ্গা হয়ে এখানে বসুন। ঘুরে দেখি অশ্বনীবাবু বিবর্ণ মুখে একপাশে দাঁড়িয়ে রয়েছেন, ঠোঁট কাঁপছে। কর্নেল এগিয়ে তার হাত ধরে বললেন, আপনি তো চিনতেন না ওকে, আপনার কি দোষ? ও নিয়ে ভাববেন না। সেই সময় সুব্রতবাবু হন্তদন্ত হয়ে বললেন, শচীন্দ্রবাবু, আপনার বৌমাকে কিন্তু নিয়ে যেতে পারেনি। গেটের কাছে উনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। কিডন্যাপার মেয়েটি শেষ অবধি ওকে ফেলে রেখে পালিয়েছে। শীঘ্রই নিচে আসুন। আমরা মোমবাতি ও টর্চের সাহায্যে নিচে নেমে এলাম। অতীন্দ্র তাঁর মেম সাহেব বউয়ের উপর হুমড়ি খেয়ে পড়ল। জিনাকে সোফায় শুইয়ে রাখা হয়েছে। তারপর শচীন্দ্র আর্তনাদ করে উঠলেন, নেকলেস, বৌমার নেকলেস কই? হায় হায় হায়, আমাদের বংশের সেরা সম্পদ ছিনিয়ে নিয়ে পালালো। নেকলেস? হ্যাঁ মশাই, নেকলেস। আমাদের সর্বনাশ হয়ে যাবে। হায় হায়, কি হলো? এই সময় একজন অফিসার ঘরে ঢুকে বললেন, স্যার, বাড়ির ইলেকট্রিক লাইন ঠিক আছে, বাইরে কোথাও কেটে দিয়েছে লাইনটা, খোঁজ করা হচ্ছে। আশেপাশের বাড়িও অন্ধকার স্যার। আন্ডারগ্রাউন্ড থেকে কেটেছে তাহলে? বাগানের ও পাশের রাস্তায় খোঁজ করুন। ইলেকট্রিসিটি অফিসে খবর দিন এক্ষুনি। দেখছি স্যার। ব্যস্তভাবে বেরিয়ে গেলেন উনি। এক ঘন্টা পরে আমরা নিচের ড্রয়িং রুমে বসে আছি। আলো জ্বলেছে আবার। বাগানের ওপাশে রাস্তায় আজ সকাল থেকে টেলিফোন দপ্তরের লোকেরা খোঁড়াখুড়ি করছিল জানা গেল, এবং বোঝা গেল তারা টেলিফোন দপ্তরের লোকই নয় আসলে। তেরপল ঢাকা দিয়ে এইসব কাজ চলে সচরাচর। 2-3 দিন ওভাবে কাজ চলে। এক্ষেত্রে তারা ইলেকট্রিক লাইন নিয়ে কারচুপি করছিল। সময় মতো কেটে দিয়েছিল কেবলটা। তাড়াহুড়ো করে অস্থায়ীভাবে জোড়া দেওয়া হয়েছে। কাল পাকাপাকিভাবে কাজ হবে। জিনা সুস্থ হয়ে স্বামীর সঙ্গে ওপরে চলে গেছে। শচীন্দ্র হীরের নেকলেসটার জন্য সমানে হাহাকার করে চলেছেন এবং কর্নেলের প্রশ্নের জবাব দিয়ে যাচ্ছেন। ততক্ষণে লালবাজারে ব্যস্ততা পড়েছে নিশ্চয়ই। অশ্বনীবাবুর ফরাসি বউকে খোঁজা হচ্ছে। সে অশ্বনীবাবুর গাড়িটা নেয়নি অবশ্য, নিয়েছে তেন্ডুলকার সাহেবের গাড়ি। তেন্ডুলকার দম্পতি বিমর্ষ মুখে বসে আছেন। কর্নেল উঠে দাঁড়ালেন, বললেন, তাহলে চলি বাবা শচীন্দ্র, কাল আবার আসবো। আমি 2 দিন আছি কলকাতায়, তারপর হংকং হয়ে নিউ ইয়র্ক ফিরবো। শচীন্দ্র তাকে এগিয়ে দিতে উঠলেন। আমি সুব্রতবাবুর আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছিলাম। এতক্ষণে শচীন্দ্র আমাকে দেখে চমকে উঠলেন। বিকৃত মুখে বললেন, আপনি কখন এলেন? কে আপনাকে খবর দিল এরই মধ্যে? লালবাজারের এই সাহেবরা? না স্যার, হঠাৎ মানে বেরিয়ে যান।
কাগজে যদি কোনো খবর দেখি আপনার নামে ডিফামেশন শুট করব। গেট আউট! অপমানিত বোধ করে তক্ষুনি বেরিয়ে পড়লাম। দরজার কাছে সত্যহরি দাঁড়িয়েছিলেন, আমাকে দেখেই কেটে পড়লেন কোথায়। গেটে বেরিয়ে গাড়িতে ঢুকলাম। রাগে দুঃখে কান ভোঁ ভোঁ করছে। একটু পরে কর্নেল একা গেট পেরিয়ে এলেন, তারপর গাড়িতে ঢুকে একগাল হেসে বললেন, রিপোর্টারদের ব্যাপারে কি যেন প্রবাদ আছে, রাগ ঘেন্না ভয় 3 থাকতে নয়, তাই না জয়ন্ত? কোনো জবাব দিলাম না। গাড়ি স্টার্ট করলাম। কর্নেলকে পৌঁছে দিয়ে যাব ভেবে যে পথে এসেছি সেই পথেই গাড়ি ঘোরাচ্ছিলাম। ডার্লিং, ও পথে নয়, আমরা এখন প্রচন্ড বিপদের মধ্যে আছি। গাড়ির সামনের ডান দিকের গলিতে ঢোকাও। আমাদের পেছনে একটা গাড়ি আসছে, দেখতে পাচ্ছ কি? তুমি খুব জোরে আচমকা গলিতে ঢুকে পড়বে, তারপর রাস্তা আমি বাতলাবো। চমকে উঠে আয়নায় দেখলাম আন্দাজ 20 মিটার দূরে একটা কালো অ্যাম্বাসেডর পিছু পিছু আসছে। অমনি জোরে ডাইনের গলিতে ঢুকে পড়লাম। তারপর কর্নেল দ্রুত বললেন বাঁ দিকের লেনে ঢুকতে, তারপর ডান দিকে, স্পিড আরও বাড়াতে। পিছু ফিরে কিংবা আয়নার দিকেও তাকাতে সাহস হচ্ছিল না। কারা আমাদের ফলো করছে? কেনই বা ফলো করছে? বিপদের মধ্যে আছে কেন? কিছু বুঝতে পারছি না। প্রশ্ন করাও ঠিক নয়। নিঃশব্দে ওর কথা মতো ডাইনে বাঁয়ে করে অলিগলি ঘুরে ঘুরে জোরে এগোতে থাকলাম। কর্নেল একঘেয়ে স্বরে কখনো বলছেন বাঁয়ে, কখনো ডাইনে, কখনো সোজা। এই যেন গোলক ধাঁধার খেলা চলছে। শ্যামাপ্রসাদ মুখার্জি রোড পেরিয়ে গেলে কর্নেল বললেন, বাস কাটানো গেছে। ওরা ভেবেছিল আমি কিছু টের পাবো না এবং ওরা নির্দ্বিধায় হামলা করতে পারবে। ওরা আমাকে কি ভেবেছিল? হ্যাঁ জয়ন্ত, আমরা কিন্তু এবার ক্যামাক স্ট্রিট হয়ে পার্ক স্ট্রিট ক্রস করে ফ্রি স্কুল স্ট্রিট যাব এবং লক্ষ্য হবে লালবাজার। কেন? দেখবে এখন একটা অত্যাদ্ভুত ম্যাজিকের জন্য অপেক্ষা করো, বাস। লালবাজার পুলিশ হেডকোয়ার্টারে পৌঁছলাম। গিয়ে দেখি সুব্রতবাবুও সবাই পৌঁছেছেন। কর্নেলকে দেখে বললেন, আরে কি মুশকিল! তখন তো আপনাকে জিজ্ঞেস করলাম আপনি আমার সঙ্গে আসবেন নাকি, বললেন না। আমার থিওরির সত্যতা পরীক্ষা করতে চেয়েছিলাম। চলো তোমার ঘরেই যাই। সুব্রতবাবুর চেম্বারে ঢুকে আমরা বসলাম। তারপর ঘটনা নিয়ে আলোচনা শুরু হলো। হঠাৎ কর্নেল কোটের ভেতর পকেটে হাত ভরে বললেন, এবার তাহলে ম্যাজিক দেখো সুব্রত। আমরা হতবাক হয়ে দেখলাম কর্নেলের হাতে জিনার গলার সেই হীরের নেকলেস। সর্বনাশ! আরে ব্যাপারটা কি বলুন তো? যতটা জটিল ভেবেছিলাম ততটা কিছু নয়। আপাতত তোমাকে একটা জরুরি কাজ এখনই করতে হবে। শ্রীমান অতীন্দ্রর বউ জিনা হেওয়ার্থকে এখনই গ্রেপ্তার করতে হবে। সে কি? হ্যাঁ, কারণ জিনাই আলো নেভার সঙ্গে সঙ্গে ভয় পেয়ে চেঁচিয়ে ওঠার ফলে আমাকে জড়িয়ে ধরেছিল এবং আমার কোটের ভেতর পকেটে নেকলেসটা ঢুকিয়ে দিয়েছিল। কেন? প্রিন্স ফরিদ অর্থাৎ অরিন্দম জিনার নেতা। কথা ছিল অরিন্দম বিয়ের পার্টিতে থাকবে, তার পকেটেই ওটা ঢোকাতে হবে। কিন্তু জিনা আপনার পকেটে ওটা ঢুকিয়ে দিল, অথচ আপনি অরিন্দম নন। সেটাই আশ্চর্য। কিন্তু আমার থিওরি শোনো। আমার মক্কেল অর্থাৎ জাল অরিন্দমের সঙ্গে পরে জিনা ও লিজার একটা পাল্টা ষড়যন্ত্র হয়ে থাকবে। প্রিন্স ফরিদকে খুন করে ওরা 3 জনে ওটা হাতাতে চেয়েছিল। লিজা নেকলেসটা নিয়ে পালাতে পারতো, কিন্তু সেটার রিস্ক ছিল। তোমাদের গুলি খেয়েও মরার চান্স ছিল লিজার। তাই রিস্কে না গিয়ে আমার পকেটে আমার অজান্তে ওটা রয়ে যাবে এবং পথে একা পেয়ে আমার উপর মক্কেল হামলা করবে। সেটাই যুক্তিসঙ্গত এবং নিরাপদ। তাহলে আগে কিডন্যাপ রটালো কেন ওরা? সে থিওরি আছে, বলছি। প্রিন্স ফরিদ যাতে নেকলেস বাগাতে না পারে তাই সম্ভবত আমার মক্কেলই বেনামে চিঠি লিখেছিল। পরে যখন দেখলো পার্টি হবেই তখন অন্য রাস্তা ধরলো, অরিন্দমকে খুন করলো এবং আমার কাছে জাল অরিন্দম সেজে ওই মজার প্রস্তাব নিয়ে গেল। মরিয়া হয়ে সে শেষ চেষ্টা করতে চেয়েছিল। নিজে গেল না কেন পার্টিতে? তা পরে বোঝা যাবে। লিজার কনফেশন আদায় করো, আমার মক্কেলকে আগে ধরো, তখন সব জানতে পারবো আমরা। জিনা বোস বাড়ির বউ হয়ে এসেছে, ইচ্ছে করলে তো সে যে কোনো সময় নেকলেস হাতাতে পারতো। নিশ্চয়ই পারতো না, তাহলে এত সব কাণ্ড কেন? তবে এর জবাব পাওয়া যাবে শচীন্দ্রর কাছে। কিন্তু আর দেরি নয়, এখনই জিনাকে গ্রেপ্তার করো। সে আজ রাতেই পালাতে চাইবে। পালাতে চাইলে তো লিজার সঙ্গে পালাতো।
যখন পালায়নি তখন বোঝা যাচ্ছে পারেনি পালাতে। লিজা কোনো রকমে একা পালিয়েছে। তোমাদের লোকেরা গুলি ছুড়েছিল, মাইন্ড দ্যাট। এবার ফোনে শচীন্দ্রকে ডাকো, এক্ষুনি যেন চলে আসেন। বরং আমাকেই লাইনটা দাও। দেখছি দাঁড়ান, লাইনটা তো বন্ধ ছিল, দেখা যাক খুলেছে নাকি। হ্যাঁ হ্যাঁ, এই তো রিং হচ্ছে। হ্যালো, হ্যাঁ ধরুন ধরুন। কর্নেল ফোন নিয়ে কথা শুরু করলেন। এ ঘরে অনেক ফোন আছে, সেগুলো সক্রিয়। মাঝে মাঝে কোনোটা বেজে উঠছে। সুব্রতবাবু কি সব বলছেন এবং শুনছেন। একটা ফোন ধরে কিছুক্ষণ শোনার পর আমার দিকে হাসি মুখে ঘুরলেন। তারপর ফোন রেখে বললেন, শুনুন, অশনি বাবুর স্ত্রী সীমা ওরফে লিজা ধরা পড়েছে। দমদম এয়ারপোর্টে অপেক্ষা করছিল। প্লেনে অন্য নামে সিট বুক করা ছিল। জাল পাসপোর্ট, ভিসার কারবার। কিন্তু আপনার মক্কেলের আর তো কোনো পাত্তা নেই কর্নেল। তোমাদের কার্যক্ষমতার উপর নির্ভর করছে সুব্রত। আরে যাবে কোথায়, যাবে কোথায়? অবিকল তো আপনার মতো চেহারা, অবশ্য ছদ্মবেশ ধরতেও পারে। দেখা যাক দেখা যাক, আমাদের মেশিনারি তো সচলই রয়েছে। আমরা কফি খেতে খেতে খবর এলো শচীন্দ্রলাল বোস এসেছেন। আমি মুষড়ে পড়লাম। ভদ্রলোক এসে আমাকে এখানে দেখে আবার খেপে যাবেন কিনা কে জানে। কর্নেল আমার মুখ দেখে সেটা অনুমান করে হেসে আমাকে আশ্বস্ত করলেন। আফটার অল এটা যে একটা সরকারি অফিস, বোসবাড়ি নয়, এটা বলে তিনি আমাকে নিশ্চিন্ত থাকতে বললেন। ব্যাপারটা বুঝে সুব্রতবাবু হো হো করে হেসে উঠলেন। একটু পরেই শচীন্দ্র হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন এবং কর্নেলকে দেখে দারুণ অবাক হয়ে বললেন, কাকা মশাই আপনি? বসু, মিস্টার বোস। শচীন্দ্র বসলেন, তারপর বললেন, কর্নেল সরকার কই সুব্রতবাবু? আপনি যাকে কাকা মশাই বলছেন উনি প্রখ্যাত কর্নেল নীলাদ্রি সরকার, মিস্টার বোস। শচীন্দ্র চেয়ার কাঁপিয়ে সশব্দে ঘুরে কর্নেলের দিকে তাকালেন। কর্নেল একটু হেসে বললেন, এই রংফুল পার্সনিফিকেশনের ব্যাপারটা না ঘটলে আপনি হীরের নেকলেসটা ফিরে পেতেন না মিস্টার বোস। ভাগ্যিস আমি অরিন্দম রায় সাজে আপনার বাড়িতে বিয়ের পার্টিতে গিয়েছিলাম। যাই হোক, এবার বলুন, এই নেকলেসটাই আপনার পুত্রবধূর গলায় ছিল? শচীন্দ্র লাফিয়ে উঠে হাত বাড়ালেন, বললেন, হ্যাঁ হ্যাঁ ওটাই তো। কর্নেল নেকলেসটা সুব্রতবাবুকে দিয়ে বললেন, এখনই ওটা ফেরত পেতে অসুবিধা আছে মিস্টার বোস। আইন কানুন ঘটিত অসুবিধা আছে। ওটা এখন সরকারি হেফাজতে যাচ্ছে, যথাসময়ে ফেরত পাবেন। আপনি নিশ্চিন্ত থাকুন। এবার দয়া করে আমার কিছু প্রশ্নের জবাব দিন। শচীন্দ্র ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলেন, বললেন, বেশ বলুন, কি জানতে চান? নেকলেসটার গড়ন দেখে মনে হচ্ছে খুবই প্রাচীন। সরকারি জাদুঘর, মহাফেজখানা এবং অন্যান্য সংরক্ষণাগারে প্রাচীন বহুমূল্য জিনিসপত্র দেখার সৌভাগ্য আমার হয়েছে। এই নেকলেস আপনি কোথায় পেয়েছেন? সংক্ষেপে এই বলছি, নেকলেসটি আমার বাবা স্যার জগদীন্দ্র কিনেছিলেন মুঙ্গেরে থাকার সময় তার বন্ধুর কাছ থেকে। বন্ধুটি ছিলেন রাজপরিবারের লোক, কাজেই নেকলেসটা ঐতিহাসিক জিনিস। শুনেছি ওই নেকলেসের লকেটে যে বড় হিরেটা রয়েছে তার বয়স প্রায় 400 বছর। ওটা নাকি সৌভাগ্যের প্রতীক। আমার বাবার সেই বন্ধু নেকলেসটা নাকি পৈতৃক কোষাগার থেকে চুরি করে বাবাকে বেচেছিলেন। খুব উশৃঙ্খল টাইপ ছিলেন উনি, টাকার অভাবেই চুরি করে বেচে দেন, তারপর নাকি জানাজানিও হয়। আমার বাবার বন্ধু অরিন্দম রায় বলুন। আপনি জানেন তাহলে? হ্যাঁ, কুমার অরিন্দম রায় ছিলেন বাবার বন্ধু। অরিন্দমের কাকার বাবা রাজা বাহাদুর সন্দেহ করেন যে ওই বহুমূল্য ঐতিহাসিক নেকলেস হারানোর জন্য তার ছেলেই দায়ী। খেপে গিয়ে তাকে তিনি ত্যায্যপুত্র করেন। অরিন্দম নেকলেস বেচা টাকা নিয়ে আমেরিকা চলে যান। 40 বছর আগের কথা। ও সম্পর্কে আমার স্মৃতি বলতে তেমন কিছুই নেই। নেকলেসটা আপনার পুত্রবধূর গলায় কবে পরিয়ে দেন? আমাদের সৌভাগ্য লক্ষ্যে এই নেকলেস। এটা কেনার পরই বাবার ভাগ্য খুলে গিয়েছিল, তাই এটা বাড়ির কোনো মেয়েকেই পরতে দেওয়া হতো না। আমার মা কিংবা স্ত্রী যতদিন বেঁচে ছিলেন তাদের গলায় এটা ওঠেনি। অতীন্দ্র সম্প্রতি বিদেশে গিয়ে বিয়ে করে বসলো। ফিরে এসে বলল, বাবা আপনার বৌমার গলায় নেকলেসটা অন্তত একবার পরিয়ে দিন। আমি তখন কিছুতেই রাজি হলাম না, কিন্তু বুঝলাম
আসলে বৌমাকে সে আমাদের পারিবারিক ঐশ্বর্য এবং সৌভাগ্য লক্ষ্যের এই নেকলেসের কথা বলেছে। এটা স্বাভাবিক, সে যে বড় বংশের ছেলে, স্ত্রীর কাছে তা নানাভাবে গল্প করেছে, নেকলেসের কথাও বলেছে নিশ্চয়ই। তাই পরে আমার মনটা নরম হলো, বললাম ঠিক আছে খোকা, বিয়ের পার্টির দিন কিছুক্ষণের জন্য বৌমার গলায় পরিয়ে দেবো, অসন্তুষ্ট হয়েও না, পার্টি শেষ হলে খুলে দিতে হবে। কিন্তু নেকলেসটা কোথায় রাখতেন? একটা গোপন সেলফে। সেই সেলফের খবর একমাত্র আমি ছাড়া আর কেউ জানতো না, অতীন্দ্রও না। সব বোঝা গেল। এবার দয়া করে আরেকটা প্রশ্নের জবাব দিন। মুঙ্গেরের সেই রাজা বাহাদুর একমাত্র ছেলে অরিন্দমকে ত্যায্যপুত্র করেছিলেন, কিন্তু পরে কি উনি কোনো পোষ্যপুত্র নিয়েছিলেন? জাস্ট একটা আনুমানিক প্রশ্ন। বাবা যখন কলকাতায় আসেন তখন আমার বয়স বছর 12 হবে। স্মৃতি অস্পষ্ট, তবে আবছা মনে পড়ে ছেলেবেলায় শুনেছিলাম রাজা বাহাদুর নাকি ওর দেওয়ানের ছেলেকে পোষ্যপুত্র নিয়েছিলেন। ছেলেবেলায় হয়তো দুজনকেই দেখেছি, কিন্তু মনে পড়ে না। সুব্রত, আমার থিওরি নির্ভুল তাহলে? আপনার মক্কেলটি তাহলে সেই পোষ্যপুত্র ভদ্রলোক? অবশ্যই। ঠিক আছে, আমি উঠি। তুমি মিস্টার বোসকে আর হেয়ালির মধ্যে না রেখে আগাগোড়া নেকলেস চক্রান্তটা শুনিয়ে দাও। আর আমার মক্কেলের খবর প্লিজ তক্ষুনি ফোনে জানাবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা চলি মিস্টার বোস, এসো জয়ন্ত। বলে কর্নেল আর পিছুও ফিরলেন না, গটগট করে বেরিয়ে গেলেন। আমি ওর পেছন পেছন বেরোলাম। বেরোবার সময় একবার একটু ঘুরতেই শচীন্দ্রের চোখে চোখ পড়ল। কটমট করে তাকিয়ে আমাকে দেখছেন। ফেরার পথে আয়নায় লক্ষ্য রেখেছি দেখে কর্নেল ঠাট্টা করে বললেন, আর কেউ আমাদের ফলো করবে না জয়ন্ত, নির্ভয়ে চলো। রাগে প্রতিহিংসায় গুলি ছুড়বে না তার গ্যারান্টিও নেই। কর্নেল শুধু হাসলেন। একটু পরে বললাম, আপনাকে পৌঁছে দিয়ে আমার কিন্তু একা ফিরতে ভয় করবে। তুমি তো দৈনিক সত্যসেবকে যাবে, কালকের জব্বর খবর লিখতে হবে না? হ্যাঁ, তার বলতে, বলে গাড়ির গতি বাড়িয়ে দিলাম। এরই মধ্যে রাস্তাঘাট জনশূন্য। আশ্চর্য জয়ন্ত, কলকাতায় এমন কুয়াশার মধ্যে ব্যাপারটা ভারী বিপজ্জনক। বলার সঙ্গে সঙ্গে সামনে থেকে একটা ট্রাক এসে প্রায় গা ঘেঁষে বেরিয়ে গেল। তখন স্পিড কমালাম। কর্নেলের বাড়ির কাছে গিয়ে প্রথমে পানের দোকানটা দেখে নিলাম, না, সেই লোকটা নেই। কর্নেল বুঝতে পেরে বললেন, আর আমার উপর নজর রাখার দরকার হচ্ছে না, চলো ডার্লিং। এই শীতে আবার কড়া কফি খেয়ে নেবে নাকি অন্য কোনো পানীয়? এই বুড়োর ভাণ্ডারে অতিথিদের জন্য পানীয় মজুদ থাকে। কর্নেল মদ্যপান করেন না বললেই হয়। নেহাত শিষ্টাচার রাখার জন্যে কদাচিৎ চুমুক দেন 2-1 পেগ। ঘরে বসে দুজনে 2টো গেলাসের উৎকৃষ্ট বিদেশি হুইস্কি, যা কর্নেলের এক ক্যাপ্টেন বন্ধু উপহার দিয়েছেন সম্প্রতি, তাড়িয়ে তাড়িয়ে খেতে থাকলাম। এই সময় ফোন এলো। কর্নেল ফোন ধরলেন, যথারীতি হুমহাম করে গেলেন। তারপর ফোন রেখে বললেন, অতীন্দ্রর বউ শ্রীমতী জিনা হেওয়ার্থকে পাওয়া যায়নি, পুলিশ যাওয়ার আগেই কেটে পড়েছে। আর আমার মক্কেল ভদ্রলোক অর্থাৎ জাল অরিন্দম রায় অর্থাৎ মুঙ্গেরের সেই রাজা বাহাদুরের পোষ্যপুত্র ধরা পড়েছে। গোয়েন্দা পুলিশ ইন্দ্রপুরের সামনাসামনি আরেকটা হোটেল পূর্বস্ত্রীতে ওকে ধরেছে। কিভাবে ধরলো বলুন তো? কুকুরের সাহায্যে। আজকাল লালবাজার কুকুর দিয়ে খুনি ধরায় ওস্তাদ হয়ে উঠেছে। যাই হোক, ভদ্রলোকের নাম পরিতোষ রায়, পূর্ব উপাধি মিত্র। উনি সকালে আমাকে ফোনে এক পি মিত্রের শাসানির কথা বলেছিলেন। আশা করি মনে আছে। সেই পি মিত্র উনি নিজেই। পরিতোষ অরিন্দমের গতিবিধির খবর রাখতেন বোঝা যাচ্ছে। হ্যাঁ, অরিন্দম রায় ওরফে প্রিন্স ফরিদ বিক্রি করে দেয়া নেকলেস হাতাবার ফিকিরে বিশাল জাল পেতেছিল। জিনা হেওয়ার্থ আর লিজা তার দলের মেয়ে। আমেরিকায় অতীন্দ্র যায় ছবির এক্সিবিশন করতে। ওই সময় অশনি বিখ্যাত খেলোয়াড়, সেও যায় খেলা উপলক্ষে। ব্যাস, দুজনেই অর্থাৎ 2 বন্ধুই জালে জড়িয়ে পড়ে। সুন্দরী বিদেশিনী দেখে মাথা ঘুরে যায়। জিনাই অতীন্দ্রকে কোনো ছলে নেকলেস প্রসঙ্গে নিয়ে সম্ভবত পিরাপিটি করেছিল। সরল মনা শিল্পী ছেলে, সে অতটা বোঝেনি। এবার আসছি আমার মক্কেলের কথায়। তবে পরিতোষের স্বীকারোক্তি পেলে সব জানা যাবে। আমার ধারণা সেও এক পুরনো পাপী। প্রিন্স ফরিদের দলবল সারা বিশ্বে ছড়িয়ে আছে। পরিতোষ সম্ভবত এই দলের স্থানীয় নেতা। অরিন্দমের তাকে চেনার কথা নয়।
তাই নেকলেস চক্রান্ত তাকেও জানানো হয়েছিল, কিন্তু সে চোরের ওপর বাটপাড়ি করতে চেয়েছিল। তাই অরিন্দমকে খুন না করে উপায় ছিল না। শুধু এটাই বোঝা যাচ্ছে না খুন করে লাশটা ফেলে উধাও হলো কেন। লাশ সামলাবার চেষ্টা করলো না, হোটেলেও আর ফিরল না, এবং আমার দ্বারস্থই বা হলো না কেন। যাকে কাল নিশ্চয়ই বোঝা যাবে। পুলিশ ওর স্বীকারোক্তি আদায় না করে ছাড়বে না। রাত তখন 12:30। দৈনিক সত্যসেবক অফিসে ঘটনাটা দ্রুত লিখছি। সেই সময় আমাকে রিপোর্টার শতদ্রু বলল, তোমার ফোন জয়ন্ত। কর্নেলের ফোন। জয়ন্ত, তোমার লিড স্টোরির বাকি তথ্যটা নাও। অশনির বউ সীমা ওরফে লিজা এবং পরিতোষ দুজনই কনফেস করেছে। হোটেল ইন্দ্রপুরীতে ফোন করে অরিন্দমের সঙ্গে তার যোগাযোগ রাখার কথা ছিল। অরিন্দমের কণ্ঠস্বর শুনে তার সন্দেহ হয়। সকালে সে হোটেলে এসেছিল অরিন্দমের খোঁজে। রিসেপশনিস্টের সাক্ষ্য রয়েছে। এদিকে পরিতোষ দলের প্রতীক চিহ্ন দেখিয়ে লিজার সঙ্গে রফা করে, বলে যা হবার হয়েছে, আমরা বরং নেকলেসটার 3 জনই মালিক হব, তুমি জিনাকে ম্যানেজ করো। লিজা জিনাকে ব্যাপারটা জানায়। ফোন বন্ধ ছিল বোস বাড়িতে, তাই একেবারে বিয়ের পার্টিতে গিয়ে সেটা জানায়। দুজনে কোড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, তাই আমরা বুঝতে পারিনি কিছু। যাই হোক, লিজা পরিতোষকে পরামর্শ দেয় অবিলম্বে ইন্দ্রপুরী ছাড়তে, কারণ প্রিন্স ফরিদির অন্যান্য অনুচর এসে পড়বে এবং অরিন্দমের বদলে পরিতোষকে দেখে গন্ডগোল করে ফেলবে। দুজনকে ম্যানেজ করা যায়, দলের এক গাদা লোককে ম্যানেজ করা কঠিন। তাছাড়া নেকলেসের অংশীদার বাড়িও লাভ নেই। পরিতোষ বলে সে ছদ্মবেশে বিয়ের পার্টিতে যাবে, মুখে দাড়ি রাখবে, মাথায় টাক থাকবে। নিউ ইয়র্কারে নয়, পরিতোষ কলকাতাবাসী বলে স্থানীয় কাগজে আমার ছবি দেখেছিল। ভেবেছিল এই সুযোগে প্রখ্যাত এই বুড়ো ঘুঘুকে টেক্কা দেওয়া যাবে। এটা গর্বের বিষয় হবে তার কাছে। অপরাধীদের এই মনস্তত্ত্ব আশা করি তুমি বিলক্ষণ জ্ঞাত আছো, জয়ন্ত। হ্যাঁ, সেবারে কুখ্যাত দাগী হরনাথ আপনাকে নিয়ে খেলা করতে গিয়ে ফ্যাসাদে পড়েছিল, কিন্তু অরিন্দম পরিতোষকে না চিনলে দরজা খুললেন কেন? দলের কোড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছিল। আর কোনো প্রশ্ন আছে? আমি এবার ঘুমোতে যাব, কিন্তু আর ডাকাডাকি করে পাবে না। তাহলে ব্যাপারটা শেষ পর্যন্ত আপনার লাল পোকা নীল পোকা হয়ে দাঁড়ালো। এক্স্যাক্টলি ডার্লিং। পরিতোষ আর অরিন্দম, কিংবা অরিন্দম এবং পরিতোষ। তবে এক্ষেত্রে রংটা নিরামিষ নয়, রক্তের। তফাৎ এটুকুই। আচ্ছা, ছাড়ি। এক মিনিট কর্নেল, ভাইটাল প্রশ্নটা তো বাকি। পরিতোষ আপনাকে পার্টিতে পাঠিয়ে নিজে গেল না কেন? সেটাই তো তার পক্ষে সহজ ছিল। তুমি তো এসব অপরাধীদের হালদেশ ভালোই জানো, জয়ন্ত। এক দলের লোক হয়েও এরা পরস্পরকে বিশ্বাস করতে ভয় পায়। পরিতোষ লিজার সঙ্গে রফা করেছিল, কিন্তু সাবধান হতে বলেনি। যদি লিজা আর জিনা তাকে কোনোভাবে ফাঁসিয়ে দেয়, কিংবা লিজা তাকেই গুলি করে বসে, কিংবা যদি প্ল্যান বদলে অন্য প্ল্যানে নিজেরা নেকলেসটা হাতাবার চেষ্টা করে ফেলে, দলের নেতামৃত। কিন্তু সে লিজা ও জিনাকে পুরোপুরি বিশ্বাস করতে পারেনি। অতএব কিছু ঘটলে কর্নেলের উপর দিয়েই ঘটুক। যদি সত্যি এমন হতো যে নিজেই নেকলেসটা নিয়ে পালিয়ে গেল, অর্থাৎ আমার পকেটে ওটা পরিতোষ পেল না, তাকে দৌড়তে হতো লিজার পেছনে। সে প্ল্যান মতো আমার উপর পথে হামলা করতে চেয়েছিল, পারল না। তাই তখন এয়ারপোর্টে লিজার কাছে ব্যাপারটা জানতে ছুটে গিয়েছিল। পরিতোষ সেটা বলেছে। এয়ারপোর্টে সচক্ষে লিজাকে পুলিশের হাতে গ্রেপ্তার হতে দেখেই সে পূর্বশ্রী হোটেলে চলে আসে। কেটে পড়ার তালে ছিল, পারল না। আশা করি সব পরিষ্কার হয়েছে, জয়ন্ত। কর্নেল, কালকের দৈনিক সত্যসেবকে যে রোমাঞ্চকর খবর বেরোবে তার লাস্ট লাইনে লিখে দেব, বিদেশে গিয়ে মেম সাহেব সম্পর্কে ভারতীয়রা এবার থেকে সাবধান হবেন কি? ছাড়ি। আবার দেখা হবে, ডার্লিং। হীরের নেকলেস গল্পটি এখানেই শেষ হলো। গল্প পাঠে অংশগ্রহণ করেছেন কৌশিক, শৈবাল, রাজ, বিবেক ও সুতপার সাথে আমি কমলেশ। আমাদের উপস্থাপনায় এই কর্নেলের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আর এখনও যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আপনার একটি সাবস্ক্রাইব আপনার মতো আরও অনেক শ্রোতার কাছে পৌঁছতে আমাদের সাহায্য করবে।
ধন্যবাদ আপনাকে। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন রেনবো মিডিয়া স্টুডিও। নমস্কার।